হ্যালো, কে একজন একটু মিউট করে একটু খুলে বলেন, শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। ভিডিও বানাই। তোর ভিডিও বানাই। ঠিক আছে। আজকে আমাদের যে সেশনটি শুরু হতে যাচ্ছে প্রাইমারি নিয়োগ পরীক্ষার ব্যাপারে, বেস্টে আজকে ওরিয়েন্টেশন ক্লাস। তো আজকে যেহেতু প্রাইমারি জবটা আপনার কেন প্রয়োজন এটা আপনার খুবই জানা, খুবই প্রথম পর্যায়ে এটা আপনাকে জানতে হবে প্রাইমারি জবটি আপনার কেন প্রয়োজন। কারণ প্রাইমারি জবের মধ্যে কয়েকটি অ্যাডভান্টেজেস আছে আবার ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। তো আমরা যদি এই জায়গার মধ্যে অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ খুঁজি, তো দেখা যাবে অ্যাডভান্টেজ বলতে কি বোঝায় এবং ডিসঅ্যাডভান্টেজ বলতে আমরা কি কি পাইতে পারি। তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার স্যাপার। কিন্তু আপনি প্রথমে দেখবেন এই জবটা সুবিধা কি কি। এই জবের সুবিধা হচ্ছে, এক হচ্ছে আপনি আপনার উপজেলাতেই জব করতে পারবেন, এই একটা সুবিধা আপনি পাচ্ছেন। ঠিক আছে, এই একটা সুবিধা আপনি পাচ্ছেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি পরিবারের সাথে আপনার সময়টুকু কাটাতে পারবেন, এই আরেকটা সুবিধা পাচ্ছেন। বিশেষ করে আমি দুইটা সুবিধা যদি ধরি, একটা হচ্ছে নিজ উপজেলায় আমরা এই জবটা করতে পারবো, এটা একটা সুবিধা। দুই নাম্বার হচ্ছে পরিবারের সাথে আমরা সময় কাটাতে পারবো, এটা একটা সুবিধা। তিন নাম্বার হচ্ছে এই জবটি কিন্তু আগে 13তম গ্রেড থেকে এখন 11তম গ্রেডে অবশ্যই কয়েকদিনের মধ্যেই এটা পরিণত হবে। তো এই কারণে 11তম গ্রেড যেহেতু এটা হচ্ছে, যার কারণে এই জবটা মোটামুটি অনেকটাই মার্ভেলাস এবং লুক্রেটিভ একটা জব। ডিসঅ্যাডভান্টেজ আপনি কয়েকটা জিনিস পাবেন। এক নাম্বার হচ্ছে ভালো ট্রিটমেন্টের জন্য আমরা শহরে আসা যাওয়া করি, তবে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের ট্রিটমেন্টের মোটামুটি জেলা পর্যায়ে অনেক ভালো ট্রিটমেন্ট রয়েছে। আরেকটা হচ্ছে আপনার সন্তানাদিকে যদি ভালো স্কুলে পড়াতে চান, কলেজে পড়াতে চান, তাহলে হয়তো আপনারা মনে করেন শহরমুখী হলে ভালো। এই জিনিসটা আপনার ডিসঅ্যাডভান্টেজে, সবার জন্য না, মোটামুটি মানে কয়েকজন বাদে সবাই গ্রামে থাকতে হবে। কারণ আমরা জানি শহর অঞ্চলে প্রাইমারি স্কুল কয়টা আছে আমাদের সবারই জানা। তো সেই সুবাদে এই জিনিসগুলো আপনাদের ডিসঅ্যাডভান্টেজেস আমি দুইটি মূলত আমি দেখাতে পারছি। একটা হচ্ছে এখানে ট্রিটমেন্টটা ভালো পাবেন, আর এক হচ্ছে আপনার ছেলে মেয়েদেরকে পড়াশোনা করানোর জন্য চিলড্রেনদেরকে অবশ্যই ভালো সুযোগ সুবিধা পাবেন। কিন্তু দেখেন অ্যাডভান্টেজ, আরো অ্যাডভান্টেজ গ্রামে আছে। যেমন আপনি অল্প খরচেই গ্রামে থাকতে পারতেছেন, শহরে কিন্তু আপনি এই বেতনে থাকা সম্ভব না। এই জবটা এই জন্য খুব অনেকেই একটা আকর্ষণীয় একটা জব। এবং আমরা দেখতে পাচ্ছি বিগত বছর ধরে সবচেয়ে বেশি যে জবের প্রার্থী বেশি ছিল, ক্যান্ডিডেট বেশি ছিল, সেটা ছিল প্রাইমারি এবং নিবন্ধনের মধ্যেই সবচেয়ে বেশি ক্যান্ডিডেট ছিল। এর আগে ছিল 14 লাখ, এর আগে ছিল আপনার 24 লাখ নিবন্ধনে। তো এই যে মনে করেন বেশি পরিমাণ ক্যান্ডিডেট আমরা বিসিএস ও পাই না, যে পরিমাণ ক্যান্ডিডেট পাওয়া যায় প্রাইমারি এবং নিবন্ধনে। কারণ এই জবটা একটা লুক্রেটিভ জব। এই জবের পাশাপাশি চাকরিজীবীরা বিভিন্ন ধরনের বিজনেস করতে পারে, সেই ধরনের ফেসিলিটি সে পায়। আজকে আমি যে প্রাইমারি কতগুলো টিপস এবং ট্রিক্স, এই জিনিসগুলো আপনার সাথে শেয়ার করব। প্রাইমারি জবটা যেহেতু এখন বর্তমানে খুবই লুক্রেটিভ হয়ে দাঁড়িয়েছে, আকর্ষণীয় একটা জব, সেই কারণে আপনাকে গুছানো প্রস্তুতি ছাড়া এই জবে টিকা আপনার পক্ষে সম্ভব নয়। অধিকাংশ আমরা স্টুডেন্টদের দেখি বা প্রার্থীদের দেখি, তারা গুছানো প্রস্তুতির অভাবে তাদের আসলে টিকা হয় না। কিন্তু ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও তারা টিকে না কেন? কারণ তাদের প্রস্তুতিটা গোছানো নাই। তো প্রস্তুতি গোছানোর জন্য একটা ভালো মেন্টর প্রয়োজন। এই মেন্টর আপনাদেরকে বিশেষ হেল্পলাইন, অবশ্যই এই মেন্টর গুলো রয়েছে, কারণ এই জায়গায়
সফল ব্যক্তিরাই এখানে আছেন। তো সেই সুবাদে ভালো একজন মেন্টর পাচ্ছেন। কিভাবে কি করতে হবে সেটা আপনি সবসময় জিজ্ঞাসা করতে পারতেছেন, টিপসও নিতে পারতেছেন। তো এই টিপস আজকে আমি কিছু আলোচনা করব, দেন পরবর্তী সেশন আরেকটা স্যার আসবেন। তিনি আপনাদেরকে আর একটু স্লাইড আকারে দেখাবেন। আমি আজকে দেখাবো আপনাকে কি কি করতে হবে, ওই জিনিসগুলো আমি বোঝাতে চেষ্টা করব। প্রাইমারি যে সেকশনটা, প্রাইমারিতে আপনাকে টিকতে হলে কি করা উচিত। আরেকটা আপনাদেরকে ব্যাড নিউজ না গুড নিউজ কি বলবো, ব্যাড নিউজ হতে পারে আপনাদের জন্য। আপনারা জানেন গতবার যারা প্রাইমারি পরীক্ষা দিয়েছিল তাদের জন্য নেগেটিভ মার্কে ছিল 0.25, অর্থাৎ 4টি নেগেটিভ সেকশনে যদি আপনার 4টা নেগেটিভ হয় তাহলে 1 মার্ক কাটা যাবে। কিন্তু আমরা গতকাল শুনতে পাইলাম যে প্রাইমারি নাকি এখন 0.5 চলে আসছে, অর্থাৎ দুইটি যদি আপনার ভুল হয় তাহলে আপনারা 1টা মার্ক চলে যাবে। ঠিক আছে, তো দুইটা ভুল হলে 1টা মার্ক চলে যাচ্ছে। তো এই কারণে এটা একটু এখন আগের মতো এমনিতেই দিয়ে চলে আসলে হবে না, অবশ্যই বুঝে শুনে উত্তরগুলো দিতে হবে। প্রাইমারি টিকার জন্য আপনাকে প্রথম যে কাজটা করতে হবে একটু খেয়াল করুন। 1 নাম্বার যে কাজ সেটা হচ্ছে আপনারা সিলেবাসটাকে অ্যানালাইসিস করবেন। তো সিলেবাস যদি অ্যানালাইসিস করেন, তো সিলেবাস অ্যানালাইসিস করলে কি হবে, সিলেবাস অ্যানালাইসিস করলে আমরা যে জিনিসটা পাবো, কি কি ধরনের প্রশ্ন হয়, কোন কোন জায়গা থেকে প্রশ্ন করা হয়, এই জিনিসগুলো আমাদের অনুধাবনে চলবে, পারসেপশনটা ক্লিয়ার হবে। এই জিনিসটা আমাদের তো খেয়াল রাখতে হবে। তো প্রথম যে কাজটা করতে হবে, অবশ্যই সিলেবাসকে আমাদের কি করতে হবে, একদম ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে কোন কোন জায়গা থেকে কোশ্চেন করা হয়। তবে বর্তমানে বিভিন্ন বইতে অথবা বিভিন্ন জায়গায় এই প্রশ্ন এই অ্যানালাইসিস গুলো থাকে। তবে নিজে অ্যানালাইসিস করতে পারলে খুব ভালো, কারণ হচ্ছে প্রশ্ন ব্যাংক যখন আপনি পড়বেন তখন আপনার একটা কনসেপশন দাঁড়িয়ে যাবে কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেনটা বারবার রিভিউ হচ্ছে। তো এই রিপিট হওয়ার কারণে আপনি বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে প্রশ্নটা হচ্ছে। এটা একটা প্লাস পয়েন্ট। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যেহেতু গত বছরের চেয়ে এই বছর প্রাইমারি যে ভাইবা মার্কটা কমাই ফেলছে, নাম্বার একটু ইনক্রিজ হয়েছে। তো নাম্বার যদি ইনক্রিজ হয় তাহলে আমরা 3টা সাবজেক্ট আমাদের আসলে মেজর। প্রাইমারিতে না টিকার কয়েকটা কারণের মধ্যে উল্লেখযোগ্য যে কারণটা এখন আমি বলবো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। উল্লেখযোগ্য কারণটা হচ্ছে আপনি 3টা সাবজেক্ট আমাদের প্রাইমারিতে সবচেয়ে বেশি পরীক্ষায় আসে 3টা সাবজেক্ট থেকে। 1 নাম্বার হচ্ছে কি, বাংলা। বাংলা থেকে আমাদের কোয়েশ্চেন বেশি আসে। তারপর হচ্ছে কি, ইংলিশ। ইংলিশ থেকে আমাদের কোয়েশ্চেন বেশি আসে। তারপরে আমরা যদি বলি ম্যাথ। তাহলে এই 3টা টপিক কিন্তু আসলেই মেজর। এই 3টা টপিক থেকে আপনার বেশি কোয়েশ্চেন আসে এবং আপনারা এই টপিক গুলো ভালো করে অধ্যয়ন করতে হবে। তো আসুন, বাংলার প্রিপারেশনটা আপনি কিভাবে নেবেন, ইংলিশের প্রিপারেশনটা আপনি কিভাবে নেবেন, ম্যাথের প্রিপারেশনটা আপনি কিভাবে নেবেন। যেমন বাংলা প্রিপারেশনটা যদি আপনি নিতে চান তাহলে কি করতে হবে দেখেন, বাংলাতে লিটারেচার থেকে তেমন কোয়েশ্চেন কিন্তু করা হয় না, কিন্তু গ্রামার পার্ট থেকে আপনার কোয়েশ্চেন করা হয়। গ্রামার পার্ট থেকে কোয়েশ্চেন বেশি করে, লিটারেচার 1-2টা কোয়েশ্চেন লিটারেচার থেকে আসতে পারে, বাকিগুলো গ্রামার পার্ট থেকে আসে। তো আমরা বাকি পার্টটাকে 2টা পার্ট করতে পারি, একটা হচ্ছে আমাদের ব্যাকরণ পার্ট, আরটা হচ্ছে আমাদের মুখস্থ পার্ট, অর্থাৎ মেমোরাইজিং পার্টটা আমরা ধরতে পারি। তো এই জায়গায় বাংলার প্রিপারেশনটা নেওয়ার ক্ষেত্রে আপনি কি করবেন, প্রথমত দেখবেন ব্যাকরণ থেকে কি কি কোয়েশ্চেন আসছে প্রিভিয়াস, এগুলো আলোকে প্রত্যেকটা টপিক আমরা অত্যন্ত সুন্দরভাবে আমরা ইয়াটা সাজিয়েছি। আমাদের যে কোর্স প্ল্যানটা যদি আপনাদের দেওয়া হবে অত্যন্ত সুন্দরভাবে এবং বিগত প্রায় 20 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে কোর্স প্ল্যানটা করা হয়েছে, এবং আমরা সুন্দরভাবে বিষয়বস্তুগুলো সাজিয়ে দিয়েছি লেকচার 1 থেকে, এবং প্রায় 18টা এদিকে বাংলা এবং বাংলা সাহিত্য, ব্যাকরণ এবং সাহিত্যের মধ্যে ক্লাস রয়েছে। এই যে আমরা একটা সাজিয়েছি কোন কোন বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, এইগুলো আপনাকে একটু কি করতে হবে,
ধরে ধরে গ্রামার পার্ট গুলো প্রত্যেকটা পার্ট আমরা অত্যন্ত লেকচার গুলো নোট করে আকারে আছে। তারপরেও আমরা যখন ক্লাস লেকচার দিব তখন সেগুলো অ্যাড করে সুন্দর করে একটা লেকচার নোট তৈরি করে ফেলবেন। পাশাপাশি মুখস্থ পার্ট অনেকের অনেক কিছু জানা থাকতে পারে, অজানাও থাকতে পারে। যেগুলো আপনার অজানা এবং ইম্পর্টেন্ট অবশ্যই আপনি এগুলো নোট করে ফেলবেন। কারণ পরীক্ষার এক সপ্তাহ আপনার শুধু এই এতগুলা বই রিভাইজ দেওয়া আপনার পক্ষে সম্ভব না। তো সেই সাপেক্ষে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি নোটগুলো ভালো করে কি করবেন, আয়ত্ত করবেন একদম সুন্দর করে। এখন থেকে 1 মাস যদি ভালো করে স্টাডি করেন আর আমাদের প্ল্যান মোতাবেক কাজ করেন, দেখবেন একদম 1-1.5 মাসের মধ্যে অনেক পড়া আপনি গুছিয়ে নিয়ে আসতে পারবেন। পড়াটা গুছানো হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অনেকেই পড়ে কিন্তু পড়া গুছাতে পারে না এবং পরীক্ষার আগে এগুলো ভালো করে দেখতে পারে না, বিদায় তার রেজাল্ট খারাপ হয়ে যাওয়ার মধ্যে সে আসে না। এই জিনিসটা কিন্তু বাংলাতে করতে হবে, সেম ইংলিশে কাজটা করতে হবে। আমি যে ইংরেজি ক্লাসগুলো নিব দেখবেন, তো আমরা পার্ট টু পার্ট একদম ইংলিশে কি কি আসে একদম বেসিক ধরে ধরে প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করে দিচ্ছি। এবং সেগুলো কি করতে হবে, এখানে একটা গ্রামার পার্ট আছে, ডিটেলসে পার্ট থেকে প্রাইমারিতে তেমন কোয়েশ্চেন করে না, একটা বা দুইটা কোয়েশ্চেন করতে পারে, সেগুলো আমরা বলে দিব। তারপর হচ্ছে মেমোরাইজিং পার্টটা আছে, সেগুলো আমরা বলে দিব কোন কোন পার্ট থেকে কোয়েশ্চেন আসে, এগুলো আপনাকে সুন্দর করে আপনি যেগুলো পারেন না কিন্তু ইম্পর্টেন্ট এগুলো নোট করে ফেলতে হবে। তাহলে দেখবেন পরীক্ষার আগে দুইটা বিষয় নোট করে ফেললে আপনার, কারণ দুইটা বিষয় তো বাংলা আর ইংলিশে কিন্তু নাম্বার বেশি। তো এইগুলা প্রপার যখন আপনার গাইডলাইন পান না, এত বড় বড় বই 400 500 1000 পৃষ্ঠার বই পড়া সম্ভব না। এই বই পড়ে আপনি পরীক্ষায় গেলে ফেল করবেন, স্বাভাবিক বিষয়। কারণ আমরা রিভাইজ না দিলে পড়া মনে থাকবে না। সর্বশেষ যেটা আমরা দেখতে ম্যাথের জন্য ম্যাথ টিচার আপনাদেরকে অনেক কিছু বলবেন, তারপর আমি আপনাদের আমার অভিজ্ঞতা থেকে বলি। ম্যাথের জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রত্যেকটা টপিক তো ধরবেন, একটা সূত্র পাবেন, একটা ম্যাথ করবেন খাতার মধ্যে। এই একটা ম্যাথ এনাফ, একটা সূত্র দিয়ে একটা ম্যাথ আপনি খাতাটাকে কমপ্লিট করে ফেলবেন। এবার প্রত্যেকটা সূত্রের মাধ্যমে প্রত্যেকটা টপিকের সূত্র থাকবে, ওই সূত্রগুলোর মাধ্যমে একটা একটা ম্যাথ যদি আপনি একটা খাতা বানাইতে পারেন, এনাফ 1 সপ্তাহ আগে খাতাটাকে রিভাইজ দিবেন, ম্যাথের একটা ভালো একটা মার্ক আপনি তুলতে পারবেন। নতুবা এত বড় ম্যাথের বই আপনি রিভাইজ দিয়ে পরীক্ষায় যাওয়া সম্ভব না। তো এই জন্য আগে থেকে নোটগুলো গুছাই ফেললে পরীক্ষার হলে অত্যন্ত সহজভাবে আপনারা চান্স পাবেন। এবং সেইভাবে আমাদের প্রাইমারি যেই লেকচার শিট গুলো অত্যন্ত এক্সক্লুসিভ ভাবে সাজানো হয়েছে এবং প্রত্যেকটা সূত্রের মাধ্যমে খুব গুছিয়ে দেওয়া হয়েছে। এবং ভালো ভালো মেন্টররা আপনাকে যা বলবেন, সবাই সফল মেন্টর এখানে পাবেন এবং তারা আপনাদেরকে সুন্দরভাবে লেকচার শিট গুলোর মাধ্যমে ক্লাসের মাধ্যমে সেগুলো বুঝিয়ে দিবে। দেখেন এই তিনটা জিনিস যদি আপনার ক্লিয়ার হয়, বাকিটা জিকে এটা কোনো ব্যাপার না। এই তিনটা সাবজেক্ট যেহেতু মার্ক বেশি, এখানে আমাকে মার্ক কোনোভাবেই ছোটা যাবে না যদি প্রাইমারি জবটা পাইতেই চান। যেহেতু উপজেলা ভিত্তিক এখানে আসন রয়েছে, সেই সুবাদে পোস্ট গুলো অনেকের কম বেশি থাকবে। এই কারণে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, এই তিনটা সাবজেক্টে ভালো আয়ত্ত আনতে হবে। এই তিনটা সাবজেক্টে যে টিপস গুলো দিয়েছি এগুলো কাজে লাগাবে, দেখবেন আরো ভালো কিছু করতে পারবে। তো আমি আজকে এইটুকু আলোচনা করলাম, বাকিটা আমাদের আরাফাত স্যার পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করবেন। ঠিক আছে, যদি আপনাদের কার কোনো প্রশ্ন থাকে আমার কাছে করতে পারে। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে পরবর্তী আরো কতগুলো স্যার আপনাদেরকে প্রাইমারি আরো একটু ডিটেলস বলবেন, তো সেগুলো একটু খেয়াল করবেন এবং ক্লাসটা একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত করবেন। এবং যেগুলো বলবে অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো বলবে, অবশ্যই আপনারা খাতার মধ্যে রাইট ডাউন করবেন, তাহলে দেখবেন অনেক কিছু এখান থেকে জানতে পারবে। তো ওকে, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আচ্ছা। না আমি একটু মেইল থেকে ফাইল নিতে হবে তো। হুম।
জি, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির এই সেশনটাতে। এখানে আমরা একেবারে প্রত্যেকটা বিষয়ের আহ, একেবারে ভেতর থেকে কিভাবে প্রিপারেশনটাকে আপনি গুছিয়ে নেবেন এবং প্রস্তুতি নিতে গিয়ে কোন ধরনের ভুল ভ্রান্তিগুলো থেকে নিজেকে রক্ষা করে গুছিয়ে প্রিপারেশনটা নিতে হবে। যেহেতু পরীক্ষাটা কম্পিটিটিভ পরীক্ষা, প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য কিছু প্রতিটা বিষয়ের প্রতিটা চ্যাপ্টারেই কিছু পার্টিকুলার কৌশল স্ট্র্যাটেজি থাকে। একেবারে বিষয় ধরে ধরে ইনশাআল্লাহ আমরা ডিটেইল একটা প্রিপারেশন স্ট্র্যাটেজি আজকে আপনাদের সামনে শেয়ার করব। আশা করব প্রতিটি কথা আপনার যথেষ্ট কাজে লাগবে। পড়াশোনার কিভাবে পড়াশোনাটা করলে আপনার একেবারে প্রথম প্রচেষ্টায় এই ধরনের একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যটা নিয়ে আসতে পারবেন, এই ধরনের কথাগুলো দিয়েই কথা শুরু করব। তো আমার কাছে দুইটি স্লাইড আছে। আমি আগে প্রথম স্লাইডটা এখানে ওপেন করলাম, আরো একটা স্লাইড আমাদের লাগবে। এটা হচ্ছে হুম, তো আমাদের এই যে প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির সঠিক উপায়, এই বিষয়টা হচ্ছে আমাদের আজকের এই সেশনের শিরোনাম। এবং আশা করি আমাদের ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন এবং আপনারা আমাকে যে কোনো জায়গায় কোনো ধরনের অস্পষ্টতা ও সরাসরি প্রশ্ন করে জিনিসগুলোকে ক্লারিফাই করে নেবেন। তো আমাদের প্রস্তুতির শুরুতে আমি প্রথমেই আপনাকে বলবো আমাদের টার্গেট হচ্ছে প্রাইমারি। তো এই প্রাইমারি শব্দটা দেখে প্রাইমারি স্টুডেন্ট মনে করে দেশে বিশেষ করে অনলাইনে প্রচুর ভুঁইফুট প্ল্যাটফর্ম সৃষ্টি হয়েছে, যারা নিজেরা পরীক্ষা দিলেই এই ধরনের একটা চাকরি পায় নাই বলেই তারা এই ধরনের ধান্দাবাজিগুলো করা শুরু করছে। আহ, এই জায়গা থেকে নিজেকে রক্ষা করতে হবে, প্রথম কথা। অর্থাৎ প্রাইমারি, কেন শব্দটা প্রাইমারি, কিন্তু চাকরিটা তো স্টুডেন্ট হওয়ার চাকরি না, চাকরিটা তো শিক্ষক হওয়ার চাকরি। এখানে কয়েকটা সাইড আছে। প্রথম বিষয় হচ্ছে এখানে আপনার উপজেলা ভিত্তিক প্রতিযোগিতা হয়। তো একটি উপজেলাতে যদি আপনার 30টি পোস্ট থাকে, তাহলে আপনার জন্য কিন্তু এই 30টি পোস্টের ভেতরে আপনার একটা জায়গা দখল করা লাগবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখানে অবশ্যই আপনার এই এই যে কাটমার, আপনারা কেউ যদি কথা থাকে আপনারা ওই স্পিকারটা মিউট করে তারপরে নিজেরা কথা বলবেন। এখানে পয়েন্ট আগে ছিল 2.5 আর এখন হয়ে গেছে 0.5। তাহলে এই ব্যাপারটাও এখানে কম্পিটিশনকে আরো কঠিন করে দিয়েছে। এবং আর একটা বিষয় খেয়াল করবেন, প্রশ্ন, প্রাইমারির যে বর্তমান প্রশ্নের ধরন, এই প্রশ্নের ধরনগুলো ইন সাম এক্সটেন্ট অলমোস্ট বিসিএস এর মতোই। তাহলে এখন দেখা যাচ্ছে বিসিএস বা বিসিএস এর অবস্থান বা বিসিএস এর লেভেলটা হচ্ছে দেশের সর্বোচ্চ লেভেলের চাকরি, আর প্রাইমারিটা একেবারে শব্দটা প্রাইমারি মনে করে একেবারে মানে সো কল্ড অনেকেই কিন্তু এটাকে সহজভাবে আহ, মানে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে বা নিজেরাই গাইড করা শুরু করে দিয়েছে। এই জায়গাগুলো থেকে নিজেকে রক্ষা করতে হবে। এই কথাটা প্রথমে কেন বলছি, আমার কথার ধাপে ধাপে কথা যখন আসবে তখন আপনি বুঝতে পারবেন। তাহলে প্রথমে আপনার মধ্যে প্রাইমারি চাকরি, এটা একটা চাকরি নিয়োগ পরীক্ষা এবং হাইলি কম্পিটিটিভ পরীক্ষা, এই ব্যাপারটা মাথায় মেজাজে নিতে হবে। এখন আসেন প্রস্তুতিটা কিভাবে নিবেন, কিভাবে শুরু করবেন। ধরুন আপনি একেবারে নতুন একজন প্রার্থী। এখন নতুন একেবারে একজন আগে কখনোই চাকরির জন্য পড়াশোনা করেন নাই, প্রথমবারে সিরিয়াসলি এখন সার্কুলার আসছে, এখন থেকে সিরিয়াসলি প্রিপারেশনটা নিবেন। এই প্রিপারেশন নেওয়ার জন্য আপনার কাজগুলা কি কি, আমি এখানে একটা 3টে স্টেপের কথা বলবো। আশা করব একেবারে আপনার সাধারণ চিন্তার মধ্যে বড় ধরনের একটা পরিবর্তন নিয়ে আসবে এই কথাগুলো। প্রথমে এ, খুব মনোযোগ দিয়ে মার্ক করবেন প্রত্যেকটা স্টেপকে। প্রথম কাজ হচ্ছে
আমাদের যে সিলেবাস আছে, সিলেবাস প্রথমে সিলেবাসটাকে স্টাডি করা। তো আমাকে প্রশ্ন করে বসবেন, এই প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য মন্ত্রণালয় থেকে, অধিদপ্তর থেকে পার্টিকুলার কোনো সিলেবাস দেওয়া হয় না। তো সিলেবাস দেওয়া না হলেও আপনি দেখবেন ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় হোক, গুগল করে হোক, বিভিন্ন জায়গায় অথবা আপনার সাপোর্টিং যে বই আছে প্রত্যেকটা বইতে শুরুতে একটা আনুমানিক একটা সিলেবাস নির্ধারিত থাকে। ধরেন এটা আমাদের একটা কোর্স প্ল্যান, এই কোর্স প্ল্যানে কি কি পড়ানো হবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য পার্টিকুলার কতগুলো টপিক বা চ্যাপ্টার স্পেসিফিক করা আছে, এটাই আপনার জন্য সিলেবাস। প্রথমে আপনাকে এমনিতে জাস্ট একটু দেখা, ভাষা ভাষা ভাবে ওরকম না, সিরিয়াসলি সিলেবাসটা পড়া প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে দ্বিতীয় কাজ হচ্ছে দেখেন কোয়েশ্চনস। দ্বিতীয় কাজ হচ্ছে বিগত বছরের প্রশ্ন। ধরেন 2024, 2023, এই 2 বছরে এখানে 3টা প্রশ্ন, 24 সালে 2টা, 23 সালের শেষে একটা প্রশ্ন। মনে করেন 2022, এখানে এখানে 3টা প্রশ্ন। ধরেন এখানে সব মিলিয়ে কয়টা প্রশ্ন হয়? 5 কোয়েশ্চেন্স। তাহলে 5 সেট প্রশ্ন। তাহলে প্রথম, ভালোভাবে শুনবেন এবং ফলো করবেন এবং আমি রিপিট করে ক্লিয়ার করে দিব। প্রথম কাজ হচ্ছে সিলেবাসটা খুব ভালোভাবে দেখা। সিলেবাস কোত্থেকে দেখবো? প্রত্যেকটা সাপোর্টিং যে কোনো একটা প্রাইমারি সাপোর্টিং বই অথবা আমাদের একটা কোর্স প্ল্যান, এই কোর্স প্ল্যানটা নিয়ে এখানে বাংলার মধ্যে কোন চ্যাপ্টারের কোন 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 চ্যাপ্টার গুলো আছে, সাধারণ জ্ঞানে কোন কোন চ্যাপ্টার গুলো আছে, বিজ্ঞানে কি চ্যাপ্টার গুলো আছে, ম্যাথমেটিক্সে কি আছে, ইংলিশে কি আছে, এই জিনিসগুলো খুব ভালোভাবে প্রতিটা টপিক ক্লিয়ার করে একবার রিড আউট করা। দ্বিতীয় কাজ হচ্ছে প্রাইমারি নিয়োগের 5 বছরের প্রশ্ন। 5 বছরের প্রশ্ন পড়ার জন্য একটা সাদা কাগজ বা খাতা নিব, বাংলা। তাহলে বাংলা কোয়েশ্চেন 1, কোয়েশ্চেন 2, কোয়েশ্চেন 3, কোয়েশ্চেন 4 এভাবে 5টা প্রশ্ন সলভ করবেন। এবং এই খাতা যেটা নিলাম, এই খাতার শুরুতে বাংলা শিরোনাম দিলাম এবং এখানে আপনি প্রথমে একবার এই একটা প্রশ্ন নিয়ে বাংলাতে মনে করেন 20টা প্রশ্ন আছে, 20টা প্রশ্ন আপনি দাগালেন এবং আপনি মার্ক করে রাখবেন। প্রশ্ন নম্বর 1 বাংলা, আমি শুদ্ধ দাগিয়েছি এতটা, ভুল দাগিয়েছি এতটা। এভাবে আপনি 5টা প্রশ্ন শুধু বাংলাটা শেষ করেন, তারপরে ইংলিশটা শেষ করেন, তারপরে ম্যাথ শেষ করেন। এভাবে যখন আপনার সবগুলো সাবজেক্টের 5টা প্রশ্ন করা শেষ হবে, তারপর আপনি দেখবেন একটা অ্যাভারেজ করেন। বাংলাতে অ্যাভারেজ কত, এই জন্য বাংলাকে 1 পৃষ্ঠায় রাখতে বলছি, ইংলিশে আরেক পৃষ্ঠা, সাধারণ জ্ঞান আরেক পৃষ্ঠায়, গণিত আরেক পৃষ্ঠায়। তাহলে আপনার ক্লিয়ার হবে এক্সাম 1, এক্সাম 2, এক্সাম 3, এক্সাম 4, এখানে একটা অ্যাভারেজ করবে কতটা টোটাল প্রশ্ন, কতটা পারেন, কতটা পারেন না। ঠিক এই মুহূর্তে যত মেথড থাকুক, যত স্ট্র্যাটেজি থাকুক, যত পদ্ধতি থাকুক, যত সাইন্টিফিক কথা বলেন না কেন, এই যে কথাটা বললাম, এই যে 5টা প্রশ্ন শেষ করার পরে আপনার যেটা অ্যাভারেজ, ওটাই এই মুহূর্তে আপনার প্রস্তুতি। তাহলে শুরুতে আপনার যে এখানে একেবারে 20টা প্রশ্নের মধ্যে আপনার 18টা পারতে হবে, 15টা পারতে হবে এমন তো, হ্যাঁ। তাহলে আমাদের এই যে 5টা প্রশ্ন শেষ করার পরে আমরা যে সিদ্ধান্তে আসব, এই ব্যাপারটা যথেষ্ট ইম্পর্টেন্ট। অনেকেই বা কেউই সাধারণত জেনারেল স্টুডেন্ট এই কাজটা করে না। তাহলে 5টা প্রশ্ন যদি আমরা পড়ে শেষ করতে পারি, এখানে বলছি পড়া, কিন্তু পড়ার সিস্টেমটা হচ্ছে প্রথমে একবার দাগাবো, দাগানোর পরে কয়টা শুদ্ধ আমি পেরেছি এই মুহূর্তে, ওই ব্যাপারটা আমরা একটা চিহ্নিত করে রাখবো, লিখে রাখবো। তারপরে এভাবে আমরা 5টা প্রশ্ন শেষ করলাম এবং প্রাইমারি নিয়োগের ইমিডিয়েট 5টা প্রশ্নই করব। তাহলে পরে আমরা প্রতিটা বিষয়ে আমার আমার নিজের স্ট্রং জোন এবং উইক জোন ক্লিয়ার হয়ে যাবে। এই কাজটা যদি আমরা করতে পারি, তাহলে আপনার এর আগে আমরা যে সিলেবাসটা দেখেছিলাম, এই সিলেবাস দেখার পরে প্রশ্নগুলো যখন আপনি 5টা প্রশ্ন যখন দেখবেন, তারপর আপনি আপনার মধ্যে একটা অবচেতন মনে, সাবকনসিয়াস মাইন্ডে একটা সেন্স, একটা যোগ্যতা সৃষ্টি হবে। ওটা হচ্ছে এই এই চ্যাপ্টারটার থেকে এই জায়গায় এইভাবে প্রশ্ন আসে, ইংরেজির এই জায়গা থেকে এভাবে প্রশ্ন আসে, এই জায়গাটা ইম্পর্ট্যান্ট, এই জায়গাটা কম গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো বইয়ের শুরুতে যে একটা কোয়েশ্চেন অ্যানালাইসিস দেয়া থাকে, ওটা রেডিমেড ওই যে চার্ট বা বক্স দেখে কিন্তু আপনার কখনোই আপনার মাথায় আসবে না। এই জন্য আমি বলেছি কমপক্ষে 5টার কম করব না, আর বেশি করারও দরকার নাই। এভারেজ একেবারে সাইকোলজিক্যাল একটা ব্যাপার এখানে আছে। 5টা প্রশ্ন আমরা এভাবে করে নিজের প্রাইমারি কোয়েশ্চেনের প্যাটার্ন সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা নিব। তাহলে প্রথমে আমরা সিলেবাসটা দেখেছি, দ্বিতীয় ধাপে সিলেবাস কোত্থেকে দেখবো, একটা কোর্স প্ল্যান নিয়ে দেখলেই এটাই সিলেবাস মূলত। দ্বিতীয়ত হচ্ছে ইমিডিয়েট 5 বছরের প্রশ্ন,
প্রশ্ন পড়ার ধরন হচ্ছে প্রথমে প্রশ্নটা দাগাবো, তারপরে আমরা পাশে একটা কাগজ কলম রাখবো বিষয়ভিত্তিক, প্রতিটা চারটা সাবজেক্টের জন্য 4টা পৃষ্ঠা রাখবো। প্রশ্ন 1, প্রশ্ন 2, প্রশ্ন 3, প্রশ্ন 5, কোন প্রশ্ন আমি কয়টা পেরেছি, কয়টা ভুল করেছি এবং অ্যাভারেজ কত, এটা আপনার প্রিপারেশন। এটা অ্যাভারেজ হলেও এখানে প্রশ্নগুলো পড়ার সময় প্রশ্নের ব্যাখ্যা পড়ার দরকার নেই। প্রশ্নগুলো প্রথম ধাপে একবার দাগানো, দ্বিতীয়বার কয়টা শুদ্ধ করেছে এটা কারেক্ট করে বা এটা কাউন্ট করে রাখা, তারপর আরেকবার মনোযোগ দিয়ে প্রতিটা প্রশ্ন রিড আউট করা। এটা সময় সাপেক্ষ, এটার জন্য সময় যাবে। প্রয়োজনে আপনি 5 দিন ব্যয় করে 5টা সাবজেক্ট করেন, 5টা প্রশ্ন একদিনে শুধুমাত্র বাংলা শেষ করেন, আরেকদিন ম্যাথ শেষ করেন, আরেকদিন ইংলিশ শেষ করেন। এটা যথেষ্ট ইম্পর্টেন্ট ব্যাপার। যখন আপনি ক্লাস করবেন, যখন আপনি কোনো একটা মেটেরিয়াল থেকে কোনো কিছু পড়বেন, কোনো বই পড়বেন, তখন সাবকনসিয়াস মাইন্ডে আপনি নিজেই বুঝতে পারবেন এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই জায়গাটা কম ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন এভাবে হয়, এই ব্যাপারটা অবচেতন মনে আসবে আপনার। সুতরাং এই অ্যানালাইসিসটা আপনার ইম্পর্টেন্ট, এটা সেলফ অ্যানালাইসিস। দেখেন কোন একটা কোচিং, কোন একটা প্রতিষ্ঠান, কোন একটা একজন শিক্ষক, কোন একজন প্রফেশনাল জায়গা থেকে মনে করেন এই কোর্স প্ল্যানটা করলাম। এই কোর্স প্ল্যানটা করার সময় আমাদের যে এই ইয়া ছিল, মনে করেন এটা বাংলাটা যখন সাজাচ্ছিলাম তখন আমি ভাবছি, আমি ধরেই নিয়েছি আপনি বাংলা কিছুই পারেন না। ইংলিশ করার সময় আপনি ইংলিশ কিছুই পারেন না, ম্যাথ করার সময় আপনি ম্যাথ কিছুই পারেন না। বাস্তবতা হলো সব সাবজেক্টে আপনি কিছুই পারেন না এমন তো না। এমন হতে পারে আপনি ম্যাথ খুব ভালো পারেন, আবার এমন হতে পারে আপনি ইংলিশ খুব ভালো পারেন। তাহলে পরে এই যে একটা কোর্স প্ল্যান বা পরিকল্পনা, এখানে ইউনিভার্সাল বা জেনারেলাইজড যে কোনো পরিকল্পনা কিন্তু সবাইকে মাথায় রেখে করা হয়। এখন আপনার ক্ষেত্রে বাস্তবতাটা ডিফারেন্ট, আপনি অথচ, কারণ আমি তো জানি না আপনি কোন জায়গায় দক্ষ, এই জন্য কোচিং বা কোনো সাপোর্টিং জায়গার সাপোর্ট গুলো নেয়ার জন্য নিজস্ব একটা পরিকল্পনার সাথে জেনারেল পরিকল্পনাটাকে ম্যাচ করে আমাদেরকে আগাতে হবে। তাহলে আমাদেরকে 2টা কথা বলেছি। স্টেপ 1 হচ্ছে সিলেবাসটা স্টাডি করা, স্টেপ 2 হচ্ছে গত 5 বছরের প্রশ্ন, 5 বছরের প্রশ্ন সাবজেক্ট ভিত্তিক পড়া, দ্বিতীয় কাজ। এবার আসেন তৃতীয় নাম্বার। তৃতীয় নাম্বারটা ইম্পর্টেন্ট, তৃতীয় নাম্বারটা খুব ভালোভাবে শুনবেন। কম্পিটিটিভ পরীক্ষায় এগিয়ে যাওয়ার জন্য প্রথম দরকারি বিষয় হচ্ছে ধারাবাহিকতা। ধারাবাহিকতা একেবারে জান প্রাণ দিয়ে নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে পড়ার চেয়েও আপনার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে কনসিস্টেন্সি রেখে পড়া। আজকে পড়েছি 2-3 দিন গ্যাপ দিয়ে আবার পড়া, এই টাইপ না করে নিয়মিত পড়া, তাহলে পরে আপনার পড়ায় বরকত হবে, পড়া ভালো হবে। পড়ার পদ্ধতির মধ্যে অনেকগুলো মেথড আছে, আশা করব আমি যে কথা বলবো এই কথা খুব ইফেক্টিভ। এই অনেকগুলো মেথড আছে, এর মধ্যে সবচেয়ে দরকারি হচ্ছে, যেমন দেখেন আমাদের যদি 100টা প্রশ্ন হয়, এই 100টা প্রশ্ন সাধারণত একটা নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে 100টা প্রশ্নই নতুন প্রশ্ন, এবং কখনো আগে কোনো পরীক্ষায় আসে না এমন 100টা প্রশ্ন আসবে, এটা অবাস্তব। অবশ্যই 100টা প্রশ্নের মধ্যে এমন কিছু প্রশ্ন আসবে যে প্রশ্নগুলো আগে বিভিন্নভাবে কোনো না কোনো পরীক্ষায় আসছে। প্রাইমারি নিয়োগে এসেছিল, পরে বিসিএস আসছে, বিসিএস এসেছিল, পরে প্রাইমারি নিয়োগে আসছে। অন্য একটা নন ক্যাডার পরীক্ষার প্রশ্ন প্রাইমারিতে আসছে, প্রাইমারির কোনো একটা প্রশ্ন শিক্ষক নিবন্ধনে আসছে। এইভাবে করে একটা প্রশ্ন বিভিন্নভাবে ফ্লাকচুয়েট হয়, এক জায়গার প্রশ্ন আরেক জায়গায় যায়, এবং যারা কোয়েশ্চেন সেটার এরা এই ইন্টেনশনালি কিছু প্রশ্ন, কমন কিছু প্রিভিয়াস কোয়েশ্চেন নিয়ে আসে। তার মানে 100টা প্রশ্ন 100টাই নতুন হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো প্রশ্ন কঠিন হওয়া এবং সহজ হওয়ার যে ব্যাপারগুলো প্রচলিত, এর মধ্যে যত বেশি প্রিভিয়াস কোয়েশ্চেন 100টার মধ্যে থাকবে তত সহজ, যত বেশি নতুন প্রশ্ন থাকবে তত কঠিন, এটাই তো বাস্তবতা। তাহলে ধরি প্রশ্নগুলো কঠিন হচ্ছে, যেমন ধরেন গত 47 স্পেশাল 2টা বিসিএস বাদ দিলে 47 বিসিএস যে বিসিএসটা গেল, 47 বিসিএস এর প্রশ্নটা হার্ড কোয়েশ্চেন ছিল, টাফ কোয়েশ্চেন ছিল। এই টাইপের এর চেয়েও কঠিন প্রশ্ন আসছে 37তম বিসিএস এ, এভাবে এর আগে কঠিন প্রশ্ন আসছিল 29তম বিসিএস এ। এরকম করে মাঝে মধ্যে ট্র্যাকের বাইরে গিয়ে একটু কঠিন প্রশ্ন এসে যেতে পারে। এবং পিএসসি কিন্তু একটা প্রশ্ন করার সময় একটা প্রশ্ন করে ওরকম না, অনেকগুলো প্রশ্ন করে ওখান থেকে একটা নির্বাচিত হয়। তো যেটা নির্বাচিত হয় যেটা কঠিন হয়ে গেছে এমন হতেই পারে। ধরি আমরা আমাদের প্রাইমারি নিয়োগের গত 2024-23 সালের সার্কুলারে 23-এর শেষে একটা পরীক্ষা হয়েছে, 24-এ 2টা পরীক্ষা হয়েছে। 20 সালের সার্কুলার 22 সালে এসে পরীক্ষাগুলো হয়েছে, 20-21 এগুলো করোনা এসে লকডাউন, 22 সালে এসে পরীক্ষাগুলো হয়েছে। এই 20 সার্কুলার এবং 23 সার্কুলারের থেকে যে প্রশ্নগুলো আসছে, আপনি দেখবেন প্রশ্নগুলো যদি রেখে
পাশে বিসিএস এর প্রশ্ন রাখেন, বিশ্বাস করেন বিসিএস এর চেয়ে স্ট্যান্ডার্ড বা কোয়েশ্চেনের লেভেলে কোনো অংশে কোনো সেক্টরেই কোনো সাইডেই একেবারে এদিক ওদিক না, ইকুয়াল কোয়েশ্চেন আসছে। যদি কেউ বলে একটু কম একটু দুর্বল এই টাইপের, তাহলে তার কোয়েশ্চেন সম্পর্কে বোঝার এবিলিটি এখনো হয় নাই। ক্লিয়ার কথাবার্তা? একেবারে ইকুয়াল টু বিসিএস এই লেভেলের প্রশ্নগুলো আসে। তাহলে প্রশ্ন যদি এরকম স্ট্যান্ডার্ড লেভেলের হয়, কঠিন সহজ এই ব্যাপারগুলো প্রিভিয়াস কতটুকু আসছে আসে নাই তার উপর নির্ভর করে। কিন্তু প্রশ্নের লেভেল, কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড যে একটা মান, এই মানের প্রশ্ন যদি হয়, ধরি 100টা প্রশ্ন, 100টা প্রশ্নের মধ্যে ধরেন 50টা প্রশ্ন আসছে প্রিভিয়াস থেকে, বাকি 50% প্রশ্ন আসছে ধরেন এই নিউ কোয়েশ্চেন, অথবা সেমি নিউ কোয়েশ্চেন, অথবা কোয়ার্টার নিউ কোয়েশ্চেন। কিরকম? একটু করে চেঞ্জ করে দিল, ম্যাথমেটিক্সে ফিগার চেঞ্জ করে দিল, ইংরেজি একটা গ্রামাটিক্যাল আইটেমের মধ্যে ভার্বটা চেঞ্জ করে দিল। এরকম টুকটাক পরিবর্তন করে কিছু প্রশ্ন আসতে পারে, কিছু প্রশ্ন হুবহু অপশন সহ চলে আসতে পারে। এখন ধরেন একটা প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড হয়, তাহলে ওখানে 50%-এর বেশি প্রশ্ন রিপিট হওয়ার সম্ভাবনা নাই। তাহলে পরে মন দিয়ে শুনবেন, তাহলে পরে যদি আমরা প্রতিযোগিতামূলক একটা পরীক্ষায় ভালো করতে চাই, তাহলে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড একটা বেস হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো। তাহলে প্রিভিয়াস ধরেন 100টা প্রশ্ন বা 100%, প্রাইমারিতে 100% কোয়েশ্চেন হচ্ছে 90, তাহলে এখানে 45 কোয়েশ্চেন হচ্ছে 50%। তাহলে 45 কোয়েশ্চেন হচ্ছে বিগত, বাকি 45 কোয়েশ্চেন হচ্ছে আপনার নিউ অথবা সেমি নিউ, হাফ চেঞ্জড কোয়েশ্চেন, কোয়ার্টার চেঞ্জড, হাফ চেঞ্জড, হোয়াটএভার। এখন যদি আপনার চাকরিটা পেতে হয়, তাহলে 90%, এই যে এই 90টা প্রশ্নের মধ্যে 45টা প্রশ্নের মধ্যে যদি আপনি 45-এর মধ্যে 45ই 100% আপনি একিউরেট করতে পারছেন, এরপরেও কি আপনার চাকরি হবে? হবে না। তার মানে যেগুলো নতুন প্রশ্ন, নতুন প্রশ্ন বেসিক থেকে যে প্রশ্নগুলো আসবে, এই প্রশ্নগুলো থেকে এখান থেকে কমপক্ষে আরো আপনার মনে করেন এখানে 45টা, এখান থেকে আরো 20টা প্রশ্ন আপনার নাম্বার আপনার পেতে হবে। তাহলে দেখা যাচ্ছে এখানে আপনার যদি 45-এ 45 প্লাস 20, তাহলে আপনার নাম্বার হবে কত? 65। এই 65 পেলে হয়তো আপনি চাকরির দিকে কাছাকাছি যাচ্ছেন। এই ধরনের একটা ক্যালকুলেশন কিন্তু আপনি নিজেই করতে পারেন। তাহলে পরে এবার শুনেন আমি কি বলতে চাচ্ছি। আমি বুঝাতে চাচ্ছি একটা প্রশ্নের মধ্যে প্রশ্ন আসবে 50%, যদি প্রশ্ন কঠিন হয়। এটা যদি প্রশ্ন সহজ হয়, তাহলে দেখা যাবে এখানে 50-র জায়গায় এটা 60 হয়ে গেছে, আর এখানে এখানে হয়ে যাবে 40%। তাহলে এই ধরনের চেঞ্জ আসবে। দেখুন কথা হচ্ছে 50% আসুক আর 60% আসুক, এখানে বিগত বছরের যে প্রশ্নগুলো আসবে, বিগত প্রিভিয়াস কোশ্চেন থেকে যেগুলো হুবহু কমন আসছে, এই যে প্রশ্নগুলো আসছে এগুলোকে আমরা সবগুলো নিশ্চিত করতে পারবো? আমরা যা পড়ি, আমরা বাসায় পড়ি, নিজে পড়ি, বই থেকে পড়ি, কোচিং থেকে পড়ি, হোয়াটএভার, আমরা যা পড়ি আমাদেরকে 100% মনে থাকবে? ইম্পসিবল। আমাদের আসলে 100% মনে রাখাটা কখনো সম্ভব না। তাহলে পরে কি করা লাগবে? এই যে কথা, তাহলে প্রথম কথা হচ্ছে প্রস্তুতি শুরু করার সময় প্রথম কথা হচ্ছে সিলেবাসটা দেখা। দ্বিতীয় কথা হচ্ছে গত 5 বছরের প্রশ্নগুলোকে সাবজেক্ট ভিত্তিক এমন ভাবে পড়া যেন নিজস্ব একটা অ্যানালাইসিস দাঁড়ায়, নিজের স্ট্রেংথ এবং উইকনেস কে রিকভার করা যায়, ডিসকভার করা যায়। দ্বিতীয় ধাপ ছিল। এখন আমি আপনাকে কোন কথা বলতে যাচ্ছি? তৃতীয় কথা। তৃতীয় কথাটা বলার জন্য একটা ব্যাকগ্রাউন্ড বললাম। আমি আপনাকে দেখালাম একটা প্রশ্ন, আপনাকে তো অন্য জ্ঞান দিয়ে লাভ নাই। আপনি আমার কথাগুলো শুনছেন, সময় দিচ্ছেন কেন? আপনি একটা পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনাকে ওই পরীক্ষা নিয়ে কথা বলাটাই আপনার জন্য উপকার। তাহলে ওই পরীক্ষায় প্রশ্ন 90টার মধ্যে 50% যদি কমন আসে, তাহলে 45টা প্রশ্ন হুবহু আসবে, বাকি 45টা প্রশ্ন চেঞ্জ আসবে, পুরোপুরি নতুন, সম্পূর্ণ নতুন, হাফ নতুন, কোয়ার্টার নতুন, ওভাবে আসবে। তাহলে যেই 45টা প্রশ্ন হুবহু পাবো, ওই 45টা প্রশ্ন যদি আমার হাত ছাড়া হয়, তাহলে আমি কিন্তু প্রতিযোগিতায় অনেক বেশি পিছিয়ে যাব। আমার পরীক্ষায় চান্স পাওয়ার জায়গাটাতে এই জায়গাটা আমাকে নিশ্চিত করতে হবে। এই জন্য আপনার প্রস্তুতির ক্ষেত্রে প্রথমে সিলেবাস দেখা, তারপরে নিজের স্ট্রেংথ এবং উইকনেস ডিসকভার করার জন্য 5টা প্রশ্ন সাবজেক্ট ভিত্তিক ওভাবে যেভাবে বলছি ওভাবে পড়া। তৃতীয় কাজ কি জানেন? আজকে থেকে শুরু করে কেউ কেউ
স্পিকার খোলা রেখে ঢুকাই ভিডিও অন রেখে আপনি এই যে গল্প করা শুরু করছেন, অন্যরা শুনতে কষ্ট হবে, অন্যদের সমস্যা হবে, আপনি স্পিকার মিউট করেন। রাতে কেন ঘুম দেখুন এখন অনেকের অভিজ্ঞতা নেই তো, মানে ফ্রি ক্লাস দিছি, জয়েন করে ফেলছে, জুম কেমনে চালায়। আপনারা যদি আপনারা স্পিকার মিউট করবেন প্লিজ। ওনারা এখানে ক্লাসে জয়েন করে কথাবার্তা, গল্প গুজব আপনি মুট করেন। এগুলাতে ব্যস্ত। কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি কথা বলতেছি, এগুলো বোঝা যাচ্ছে কিনা বলেন তো, এই ফাঁকে আমি এদেরকে মিউট করে দিই। স্যার জি, বোঝা যাচ্ছে, বোঝা যায়। মিউট করে দেন। আচ্ছা, তাহলে আমি সবাইকে মিউট করে দিচ্ছি। কেউ প্রশ্ন করলে, ওই অনেকে নতুন, মানে এই বিষয়গুলোতে অভিজ্ঞতা নাই, এরকম অনেকে থাকে, ওনারা জানে না, ওনাদের কারণে যারা মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনছেন তাদের সমস্যা হয়, এই জন্য একটু মিউট করে দিলাম সবাইকে। তাহলে এখন আমরা, আমাদের 1 নাম্বার পয়েন্ট ছিল সিলেবাস, ভালোভাবে খেয়াল করবেন, ভালোভাবে খেয়াল করবেন। 1 নাম্বার পয়েন্ট ছিল সিলেবাস, 2 নাম্বার পয়েন্ট ছিল প্রশ্ন, 3 নাম্বার পয়েন্ট হচ্ছে কি জানেন, আমাদের যে প্রশ্ন আসবে ওই প্রশ্নের মধ্যে 50% কোয়েশ্চেন ধরি কমন আসবে। আশা করি, কামনা করি এর চেয়ে বেশি আসুক, কিন্তু 50% যেগুলো আসবে আমরা যা পড়ে তা যেহেতু আমাদের মনে থাকবে না, মনে রাখার একটা ব্যবস্থা করা লাগবে। মনে রাখার ব্যবস্থাটা করার জন্য আজকে থেকে শুরু করে আপনাকে একটা কাজ দিয়ে দিব। এটা হচ্ছে আপনার 3য় কাজ। আজকে থেকে শুরু করে আপনি প্রতিদিন 2টা করে প্রশ্ন পড়বেন। এই 2টা করে প্রশ্ন, এটা হচ্ছে 3 নম্বর, হচ্ছে কি করা জানেন, এটা আমি লেখার সময় যেন বোঝা যায়, আমি এই জন্য এভাবে লিখি, বিগত প্রশ্ন। বিগত প্রশ্ন, তো বিগত প্রশ্ন কোনগুলো, বিগত প্রশ্ন বলতে কোন কোন বিগত প্রশ্ন পড়বেন তা নিয়ে আমি একটু ধারণা দিই। এটা একটু চিকন করে নিলাম এবং এটাকে কালার, রেড কালার দেখা যাবে। হ্যাঁ, কিছুটা দেখা যাবে। তাহলে বিগত প্রশ্ন পড়া 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 আমি 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 ব্যাখ্যা করে ক্লিয়ার করে দিব। প্রথমে হচ্ছে বিসিএস। বিসিএস হচ্ছে কি জানেন, 10ম থেকে 49তম। এটা হচ্ছে, এটা হচ্ছে ক। খ হচ্ছে প্রাইমারি। প্রাইমারি হচ্ছে 10 বছর, 10 বছর, 13 সাল পর্যন্ত পড়লে হবে, তাও অনেক প্রশ্ন, 10 বছরেরও কম। তারপরে গ নম্বর হচ্ছে নন ক্যাডার। নন ক্যাডার প্রশ্ন, নন ক্যাডার প্রশ্ন হচ্ছে 5 বছর, 5 বছর। এই কাজগুলো আপনার করা লাগবে। তাহলে আমি কয়টা কথা বলছি প্রস্তুতির জন্য। স্টেপ 1 হচ্ছে সিলেবাস পড়া। এতবার রিপিট করছি কেন জানেন, কারণ আপনি কথাগুলো শুনে, অনেকে আছেন ফ্রিতে ক্লাসটা করার সুযোগ পেয়েছেন, কিন্তু এর মানে এই নয় যে আপনি আমার কথাটা কাজে লাগাবেন না। কথাটা যেন কাজে লাগান, বারবার করে রিপিট করতে, যেন এটাকে সো কল্ড সিলেবাস দেখার কি আছে, এগুলো তো আমি জানি, এই থাকবে আর কি, এরকম করে ব্যাপারটাকে হালকা ভাবে না নেয়া। কতবার এর এর মধ্যে রিপিট করছি। প্রথম কাজ হচ্ছে সিলেবাসটা পড়া, আল্লাহর রাস্তে একটা কালার পেন নিয়ে দেখে দেখে একটা একটা বিষয় পড়া। এটা আপনার মাথায় সরাসরি কাজ না করলেও অবচেতন মনে আপনার ব্রেন আপনাকে সাপোর্ট দিবে সিলেবাসটা পড়া। দ্বিতীয় কাজ হচ্ছে প্রশ্ন, 5 বছরের প্রশ্ন সমাধান করা, কিভাবে সমাধান করবেন ব্যাখ্যা করেছি, এবং ক্লাসটার ভিডিওটাও পাবেন, প্রয়োজনে আবারও ব্যাপারটা দেখবেন। তৃতীয় কাজ কি, তৃতীয় কাজটা ব্যাখ্যা করার সময়ে একটু কারণটা ব্যাখ্যা করেছি আগে, এখন বলছি তৃতীয় কাজ হচ্ছে, একজন প্রাইমারি নিয়োগ পরীক্ষার সিরিয়াস প্র্যাকটিস হিসেবে আপনার কাজ হচ্ছে ডেইলি 2টা প্রশ্ন পড়া, সমাধান করা। 2টা প্রশ্ন, এই প্রশ্নগুলো কোত্থেকে পাবো, কি 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 প্রশ্ন, এই প্রশ্নগুলো হচ্ছে বিসিএস এর প্রশ্ন, 10ম থেকে 49 সব প্রশ্ন, প্রাইমারি নিয়োগের 13 সাল পর্যন্ত। আর নন ক্যাডারের প্রাইমারি নিয়োগের 1993 সালের প্রশ্ন, বাক্য প্রশ্নের সমস্ত কাজ করা যাবে না, কারণ প্রাইমারি নিয়োগে 2018 সালের আগে যে সমস্ত পরীক্ষা, 13 সালের আগে যে পরীক্ষাগুলো, ওগুলো হচ্ছে মেয়েদের প্রাইমারি নিয়োগের পরীক্ষার যোগ্যতা ছিল তখন এসএসসি। তাহলে
মেট্রিক পাস একটা মেয়ে, একটা মানুষ পরীক্ষা দিচ্ছে, ওই বিচারে ওই প্রশ্নগুলো ওই লেভেলে করা হতো। এখন ওই লেভেলে আর প্রশ্ন করা হয় না, এখন প্রশ্নের লেভেল অনেক হাই। সুতরাং ওই আগের প্রশ্নগুলো পরে টাইম ওয়েস্ট করা যাবে না। তাহলে দেখা যাবে আমি যে প্রশ্নের একটা লিস্ট দিলাম, এখানে আপনি সব মিলিয়ে সর্বোচ্চ প্রশ্ন পাবেন 50 সেট। ধরি 60 সেট পাইলেন, তাহলে ডেইলি যদি একটা প্রশ্ন পড়েন 50 দিন লেগে যাবে। তার মানে এই জন্য আপনি আটকে রাখতে পারবেন না। এই জন্য এই প্রশ্নগুলো শুধু পড়া নয়, এই প্রশ্নগুলোকে প্রাইমারি নিয়োগ পরীক্ষা ধরেন নির্বাচনের পরে মার্চ এপ্রিলে গিয়ে পরীক্ষা হবে, কারণ নির্বাচনের আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা তেমন একটা নাই। তাহলে 4 মাস সময় পাচ্ছি। এই 4 মাস সময়ে 4 মাস কয়দিন, মনে করেন যদি আপনার 60 কোয়েশ্চেন হয়, 60টা কোয়েশ্চেন যদি হয়, ডেইলি যদি একটা প্রশ্ন পড়েন, তাহলে 4 মাসে প্রতিদিন যদি একদিনে গ্যাপ না দিয়ে পড়েন, তাহলে 4 মাসে আপনি এই 60 কোয়েশ্চেনকে 2 বার পড়তে পারবেন। তার মানে বেশি পড়া হচ্ছে না, 2 বার পড়া আপনার মনে থাকবে না। আপনার পড়তে হবে কমপক্ষে 5 বার। একটা প্রশ্ন 5 বার পড়লে আপনার মনে থাকবে না, হলে ভুলে যাবেন। তাহলে এটা হচ্ছে পড়া, মুখস্থ করা না। মনে করেন তোফা কে লিখেছেন, এটা পরীক্ষায় আসছে, এখন আপনি যদি বলেন তোফা আলাউল তোফা আলাউল তোফা আলাউল, এটা কোনো পড়ার পদ্ধতি না। এই পদ্ধতিতে পড়লে আপনার কোনো কিছু মনে থাকবে না। পড়া কেমনে মনে থাকবে, এটার জন্য জাস্ট রিড আউট করবেন, ব্রেন ঠান্ডা রেখে মনোযোগটা ব্যবহার করে। মনোযোগ পড়ায় যখন মনোযোগ বসবে না, তখন আপনি চেয়ারে বসে থেকে, বইয়ের সামনে বসে থেকে লাভ নাই। লিভ দ্য চেয়ার, হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার, টেক আ ব্রেক, হ্যাভ ডিপ ব্রেথস, বড় বড় শ্বাস নেন, চেঞ্জ দ্য সাবজেক্ট, sit down again, then try to use your concentration. তারপর আপনার পড়ায় মনোযোগ বসবে। যখন পড়ায় মন বসছে না, তখন নিজের শরীরকে কেন কষ্ট দিয়ে বইয়ের সামনে বসে আছেন, এরকম করা যাবে না। তাহলে বলেন, তাহলে 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 যে কথা বলছিলাম ওটা হচ্ছে একটা প্রশ্নকে রিভাইজ করতে হবে কমপক্ষে 5 টাইমস, 5 বার। তাহলে একটা প্রশ্নকে 5 বার যদি রিভাইজ করতে হয়, যদি আপনার 50টা প্রশ্ন হয়, তাহলে কয়দিন লাগে এটা আপনি দেখেন। তাহলে আমি যখন বিসিএস এর জন্য পড়ছিলাম, আমি যেটা করতাম, আমি এই কাজটা করতাম। আমি আমার ব্রেকফাস্ট করতাম কোয়েশ্চেন দিয়ে, আমি আমার ডেজার্ট করতাম কোয়েশ্চেন দিয়ে। সকালে ঘুম থেকে উঠে আগে একটা প্রশ্ন চোখ বুলিয়ে নিতাম, ঘুমোতে যাওয়ার আগে আরেকটা প্রশ্ন চোখ বুলিয়ে নিতাম। সকালে একটা প্রশ্ন, ঘুমোতে যাওয়ার আগে একটা প্রশ্ন, অথবা দিনের যে কোনো একটা গ্যাপে একটা প্রশ্ন চোখ বুলিয়ে নেওয়া। এই কাজটা আমার রেগুলার কাজ ছিল। এতে করে ফাইনাল পরীক্ষায় বিগত বছরের যে কয়টা প্রশ্ন আমার আসছে, এই প্রশ্নগুলো আমি হাসতে হাসতে, খেলতে খেলতে, এগুলো এত আয়ত্তে চলে আসবে। আপনার কাছে 1 ঘন্টা সময়ের মধ্যে যদি এই 190টা প্রশ্ন সমাধান করতে হয়, তাহলে দেখা যাচ্ছে একটা প্রশ্নের জন্য আপনি কয়েক সেকেন্ড পাচ্ছেন। তাহলে যে প্রশ্ন একেবারে হুবহু কমন আসবে, আগে থেকে পারেন, ওই প্রশ্নগুলো গড়ে মিলে আপনার কাছে ওইদিকে 5 মিনিট 10 মিনিট সময় পাবেন, যেটা যে সমস্ত প্রশ্ন আনকমন আসছে এগুলোর জন্য চিন্তা করতে পারবেন। তাহলে আপনার একিউরেসি বাড়বে। তাহলে পরে 3য় নাম্বার কাজ হচ্ছে ডেইলি কয়টা প্রশ্ন পড়া, 2টা প্রশ্ন। ডেইলি কয়টা প্রশ্ন পড়া, 2টা প্রশ্ন। ডেইলি 2টা প্রশ্ন পড়তে হবে। তাহলে কি কি প্রশ্ন পড়বেন, বিসিএস এর প্রশ্ন। এখন প্রশ্ন করবেন, প্রশ্নগুলো পড়ার স্টাইলটা কিরকম। প্রথম কথা হচ্ছে, প্রশ্নগুলো পড়ার সময় যদি তুমি প্রশ্নের কোন একটা কোয়েশ্চেন ব্যাংক নিয়ে প্রশ্নের ব্যাখ্যা সহ পড়া শুরু করো, তাহলে টাইম ওয়েস্ট হবে। এবং বিসিএস এর প্রথমে বিসমিল্লাহ করে পড়া শুরু করবা বিসিএস এর প্রশ্ন দিয়ে। বিসিএস এর প্রশ্ন পড়বা একেবারে 49তম বিসিএস থেকে, আপডেট প্রশ্ন থেকে। কোনো একটা বই আছে যেখানে আপডেট 2-1টা প্রশ্ন নাই, সমস্যা নেই, যতটুকু থেকে আছে তোমার কাছে ওইটুকু থেকে পড়া শুরু করো। প্রথমে বিসিএস এর 200 নম্বরের প্রশ্নগুলো করার সময় তুমি যদি ব্যাখ্যা সহ পড়ো, একটা প্রশ্ন পড়তে পুরো একটা দিন চলে যাবে। এই জন্য ব্যাখ্যা টাকা বাদ দিয়ে শুধুমাত্র প্রশ্নটা পড়া, প্রশ্নের সাথে অপশন, উত্তর, এগুলোর সাথে সম্পর্ক, এগুলো রিড আউট করা, সময় দিয়ে মনোযোগ দিয়ে হাতে কলম নিয়ে পেন্সিল নিয়ে আস্তে আস্তে পড়া। ম্যাথ যেটা আসবে, ওই ম্যাথটা যখন আসবে, ম্যাথটাকে নিজে থেকে করার চেষ্টা করা, প্রশ্নগুলো পড়ার সময় পাশে একটা খাতা রাখা, পাশে আরেকটা খাতা রাখতে হবে, পাশে আরেকটা খাতা রাখতে হবে। ওই খাতাটা কি, প্রয়োজনে 2টা খাতা রাখতে পারো। প্রথম খাতাটা হচ্ছে ইংরেজির জন্য। তুমি যখন বিসিএস এর প্রশ্নটা পড়ছো, অথবা নন ক্যাডার একটা পরীক্ষার প্রশ্ন পড়ছো, অথবা প্রাইমারি নিয়োগের একটা প্রশ্ন পড়ছো, এই প্রশ্নের মধ্যে তুমি কতগুলো ভোকাবুলারি পাবা, সিনোনিম, হুইচ অফ দা ফলোইং ইজ দ্য সিনোনিম অফ দ্যাট ওয়ার্ড, প্রশ্ন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কিছু প্রশ্ন পাবা, ইডিয়মস এন্ড ফ্রেজেস এর কিছু প্রশ্ন পাবা, স্পেশাল ইউজেস অফ ফ্রেজ থেকে প্রশ্ন আসতে পারে, গ্রুপ ভার্ব থেকে প্রশ্ন আসতে পারে,
অর্থাৎ ভোকাবুলারি ভিত্তিক যে সকল প্রশ্ন আসবে তার জন্য তোমার আলাদা একটা খাতা থাকবে। খাতাটার মধ্যে প্রথম পৃষ্ঠায় থাকবে সিনোনিম এন্টোনিম, তার জন্য 2-3 পৃষ্ঠা রাখো, আর একটা পৃষ্ঠা রাখবা, এগুলো ভাবে করবা। এরপরে আরেকটা খাতা থাকবে, ওই খাতাটা হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য। আর এরপরে আরেকটা, আর 2-3টা, আর কয়েকটা পেজ থাকবে গ্রুপ বার বা ইডিয়মস এন্ড ফ্রেজেস এর জন্য। এভাবে তুমি আলাদা করে যে সমস্ত অপরিচিত শব্দ, প্রশ্নটা পড়ার সময় যে সমস্ত শব্দকে একেবারে জানো না, যেটা একেবারে ভালোভাবে আগে থেকেই পারো, ওটা তো লেখার দরকার নাই, তাহলে নাম্বার দিয়ে দিয়ে লিখো। তাহলে তুমি যখন প্রথম পর্ব শেষ করবা, মানে 50টা প্রশ্নের একটা টার্গেট তোমাকে দিলাম, এই 50টা প্রশ্ন পড়ার টার্গেট শেষ হতে হতে তোমার খাতার মধ্যে দেখা যাচ্ছে এখানে 250-300 শব্দ হয়ে গেছে। বিশ্বাস করো, এই 250-300 শব্দ থেকে তোমার কিন্তু কমন চলে আসবে, প্রেপোজিশনও আসবে, সিনোনিম এন্টোনিম আসবে, কারেক্ট স্পেলিং চলে আসবে। কারেক্ট স্পেলিং এর জন্য একটা পার্ট করবা। ইডিয়মস এন্ড ফ্রেজ থেকে প্রশ্ন আসুক, ফরেন ওয়ার্ডস এন্ড ফ্রেজ থেকে প্রশ্ন আসুক, হোমোনিমস থেকে প্রশ্ন আসুক, অ্যানালজি থেকে প্রশ্ন আসুক, প্রাইমারিতে কিন্তু অ্যানালজি আসে, যেখান থেকে ভোকাবুলারি ভিত্তিক প্রশ্ন আসুক তোমার এই নোট থেকে প্রশ্নগুলো চলে আসবে। কারণ তুমি শুধু প্রাইমারি গুলো পড়ো নাই, প্রাইমারি, বিসিএস, নন ক্যাডার সব প্রশ্ন, 50টা প্রশ্ন থেকে দেখা যাচ্ছে এই 2টা করে হলেও 150 শব্দ শুধু সিনোনিম এন্টোনিম হয়ে গেছে। তাহলে এই কাজটা করতে হবে। তাহলে ডেইলি কয়টা প্রশ্ন? 2টা প্রশ্ন পড়তে হবে। এই কাজ কোনোভাবে অপশনাল নয়, পারলে করো, করলে ভালো, এরকম কোনো কথা নয়, এটা মাস্ট, মাস্ট ডু, এই কাজটা করতে হবে। তাহলে পরে তাহলে পরে আমরা কয়টা কাজ পেলাম? 3টা কাজ পেলাম। প্রথম কাজ হচ্ছে কি, শুরু করব কি দিয়ে? সিলেবাস দিয়ে। দ্বিতীয় কাজ কি, বিগত বছরের 5টা প্রশ্ন নিয়ে সাবজেক্ট ভিত্তিক যেভাবে বলছি ওভাবে শেষ করে নিজের স্ট্রেংথ এবং উইকনেস কে ফাইন্ড আউট করা, দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ হচ্ছে এখন থেকে শুরু করে পরীক্ষা পর্যন্ত ডেইলি কয়টা প্রশ্ন পড়া? 2টা প্রশ্ন পড়া। শুরু করব কি দিয়ে? বিসিএস দিয়ে। বিসিএস এর 200 নম্বরের প্রশ্নগুলো পড়ার সময় ব্যাখ্যা টাকা পড়ার দরকার নেই। ব্যাখ্যা মাঝে মধ্যে পড়তে হতে পারে, যেমন কোন একটা ম্যাথ মাথায় কোনোভাবে বসতেছে না, ওখানে কিভাবে সলভ করা আছে একটু দেখে নিতে পারো। কিন্তু সাধারণ জ্ঞান, বাংলা সাহিত্য, বিজ্ঞানের অপ্রয়োজনীয় লম্বা লম্বা ব্যাখ্যা পড়া টাইম ওয়েস্ট করা যাবে না। প্রথম দিকে একেবারে ভাষাভাবে মনোযোগ দিয়ে যদি প্রশ্ন উত্তর এই ব্যাপারগুলো প্রশ্নের সাথে অপশনের সাথে মিলিয়ে পড়বো, প্রশ্নের সাথে অপশনের সাথে মিলিয়ে পড়বো, এভাবে পড়ে পড়ে শেষ করব। প্রথম দিকে 2টা প্রশ্ন পড়া অনেকের ক্ষেত্রে কঠিন হবে, কারণ 200 নম্বরের প্রশ্নগুলো বড়, কিন্তু শেষ দিকে গিয়ে সময় বাঁচবে। যেমন দেখবা এই বিসিএস এর, মনে করো 12তম বিসিএস এর প্রশ্ন, ওটা মাত্র 100টা প্রশ্ন, ওগুলো সহজ প্রশ্ন, আর প্রথম দিকে করলে শেষ দিকে সহজ লাগবে। বিসিএস এর প্রশ্ন একটাও বাদ দেওয়া যাবে না, সব প্রশ্ন করতে হবে। বিসিএস প্রাইমারির পুরানো প্রশ্ন করব না, 13 সালের আগের প্রশ্নগুলো করার দরকার নাই। নিবন্ধনের প্রশ্ন যদি বই থাকে আপডেটেড কয়েকটা প্রশ্ন দেখবা, সব প্রশ্ন পড়ার দরকার নাই। নন ক্যাডারের প্রশ্ন পড়বা, কিন্তু 14তম, 18তম, 20তম গ্রেডের লিখিত ছোটখাটো যে সমস্ত প্রশ্ন, ওগুলো করার দরকার নাই। নন ক্যাডার পরীক্ষার ওই সকল প্রশ্ন পড়বো, নবম গ্রেড থেকে শুরু করে ওই সকল প্রশ্ন পড়বো যে সকল পরীক্ষা এমসিকিউ হয়, জব সলিউশন বা রিসেন্ট জব সলিউশন বা যে কোনো একটা বইতে এই জিনিসগুলো আমরা পাবো। প্রশ্ন পড়তে হবে, এটা ইম্পর্টেন্ট কাজ, এটা আমি সময় দিয়ে বুঝিয়েছি, বারবার রিপিট করে বলেছি। 3টা কথা। এরপরে আসো, এরপরে আসো, এরপরে আসো, পড়া, পড়া কিভাবে পড়বো? মন দিয়ে শুনিও, মন দিয়ে শুনবা। হ্যাঁ, পড়া কিভাবে পড়বো? পড়া কিভাবে পড়বো তার মধ্যে দরকারি কথা হচ্ছে, পড়া আমরা ভুলে যাব। আমাদের যে বয়স, আমরা পড়া ভুলে যাই, আমাদের মধ্যে অস্থিরতা কাজ করে, মেয়েদের বিয়ে নিয়ে টেনশন, বাচ্চা নিয়ে টেনশন, ছেলেদের গার্লফ্রেন্ড নিয়ে টেনশন, জীবন নিয়ে টেনশন। এই জন্য আমরা যখন ইন্টারমিডিয়েট এসএসসি লেভেলে ছিলাম, তখন যেভাবে আমাদের পড়া সহজে মাথায় ঢুকতো, এখন ঢুকে না, এবং ঢুকলেও ভুলে যাই। ভুলে যাওয়া থেকে নিজেকে বাঁচানোর জন্য সবচেয়ে বেস্ট মেথড হচ্ছে পড়াকে রিভাইজ করা। পড়া শেষ করাটা বিষয় না। মনে করো তোমরা আমাদের সাথে যখন জয়েন করবা, জয়েন করলে তোমরা যারা অনলাইনে আছো তোমাদেরকে আমরা এই বইটা পাঠাই দিব, তাহলে বিশাল একটা বই। তাহলে তোমার কাছে বই দিছি, আবার আবার তোমাদের জন্য আমাদের যে এই যে লেকচার শিট আছে, এরকম এরকম লেকচার শিট, এখন লেকচার শিট দিলাম, বই দিলাম, তোমার কাছে হয়তো আরো বই আছে। এখন তুমি, তোমার মধ্যে টার্গেট থাকে তাড়াহুড়া করে বইটা শেষ করা। আচ্ছা, তোমাকে কি কেউ বলছে এই প্রাইমারির গাইড শেষ করলে সওয়াব হবে? তা তো বলে না, এটা তো কোরআন শরীফ না। শেষ করাটা টার্গেট না, টার্গেট হচ্ছে যা পড়ছি তা ইফেক্টিভলি মাথায় রাখছি। মাথায় রাখতে হলে অনেকে অনেক কথা কইবে, আসল কথাকে যেন রিভাইজ করতে হবে। এই জন্য
আমরা পড়ার জন্য আমরা 7 ডে, হ্যাঁ আমি ডেজ লিখে দিই, 7 ডেজ মেথড ফলো করবে। ব্যাপারটা কিরকম? এই মেথডটা কি? এটা কোনো আহামরি অনেক কিছু কথা নয়। এটা হচ্ছে মূলত আমরা মনে করো প্রথম 6 দিন পড়লাম, 6 দিন পরে আমাদের যে সপ্তম দিন থাকবে, এই সপ্তম দিন হবে আমাদের আমাদের রিভিশন টাইম, আমাদের রিভিশন টাইম। তাহলে সপ্তম দিন এভাবে এভাবে 15তম দিন, হ্যাঁ এভাবে 30তম দিনে এসে তুমি এই যে প্রথম 1 থেকে 29 পর্যন্ত যা পড়ছো তা রিভাইজ করবা। প্রতি 7 দিন 7 দিন করে সাইকেল করে করে পড়া। প্রতি দেখো 7-এর একটা গুরুত্ব আছে। 7 আসমান আছে, 7 জমিন আছে, নক্ষত্রও 7টা আছে, 7টা সাগর আছে, 7টা নক্ষত্র আছে, এরকম না, 7টা মহাসাগর আছে, 7 মহাদেশ আছে। মানুষের জীবনে 7-এর একটা গুরুত্ব আছে। 7 দিন পর ব্রেক দিবা, প্রতি 7-এ গিয়ে রিভাইজ করবা, প্রতি 7-এ গিয়ে রিভাইজ করবা, প্রতি 7-এ গিয়ে রিভাইজ করবা। শেষ করার কোনো দরকার নেই, কোনো শেষ না হোক। বিজ্ঞানের চ্যাপ্টার ছিল 18টা, তুমি পড়ছো 13টা, আলহামদুলিল্লাহ। তোমার 18টা পর্যন্ত পৌঁছে সোয়াব খামানোর দরকার নাই, এত সোয়াব দিয়ে তুমি পরীক্ষায় টিকবে না। এই জন্য শেষ করা নয়, শেষ করা নয়, যা পড়ছি তাকে কাজে লাগানো। পরীক্ষায় 90টা প্রশ্ন আসবে, 90টা প্রশ্নের মধ্যে দেখা গেছে 90টাই তুমি চিনো, 90টাই তুমি পড়ছো, কিন্তু আত্মবিশ্বাসের সাথে কনফিডেন্টলি চিন্তা করে করে ভেবে ভেবে বুলবুল দাগিয়ে আসছো, বাসায় এসে নাম্বার পাচ্ছ 42, পাস করছো, চাকরি তো আর তোমার হবে না। তাহলে এই পুরো সময়টা নষ্ট করলা না? এই জন্য সব প্রশ্ন আমার জানতে হবে না, আমার জানতে হবে 75 পাইতে হবে। 75, 80টা প্রশ্ন জানি, বাকি 10টাকে আমি চিনি না, কোনো সমস্যা নেই, ওই 10টা আমার লাগবে না। আমি 80টা পেয়েছি, ওখান থেকে আমি 75 নাম্বার নিশ্চিত করছি, ইনাফ, আমার চাকরি হবে। সুতরাং সুতরাং অনেক মেথড, অনেক কথা, অনেক বিজ্ঞান, কতজনে কত কথা কইবে, মূল কথা হচ্ছে রিভাইজ করা লাগবে, রিভাইজ করা লাগবে, রিভাইজ করা লাগবে। তাহলে তুমি টিকবা, তাহলে তুমি টিকবে ইনশাল্লাহ। তাহলে প্রতি 7 দিন পর, প্রথম 6 দিন যা পড়ছি সপ্তম দিনে রিভাইজ করব, 14 দিনে যা পড়ছি 15তম দিনে রিভাইজ করব। এবং যেদিন রিভিশন টাইম, নিজের মতো করে একটা রিভিশন টাইম থাকবে তোমার মধ্যে, রিভিশন টাইমকে তুমি ফেস্টিভ মুড নিয়ে আসবা। ওই দিন বেশি করে খেয়ে দিয়ে গোসল টোসল করে ফ্রেশ হয়ে নিজের মধ্যে একটা উৎসব উৎসব ভাব নিয়ে আসবা। আজকে রিভিশন টাইম, আজকে সিরিয়াস করে পড়তে হবে, শেষ করতে হবে। এবং তুমি যখন পড়ো, পড়ার সময় ব্লাইন্ডলি কোনো কিছু পড়বা না, আন্দাজে জাস্ট পড়তে হচ্ছে, বই একটা দিছি খাতা খুলে কিছু একটা পড়লাম, এই টাইপ কাজ না করে তুমি যদি বিফোর স্টার্টিং এভরি পার্টিকুলার স্টাডি সেশন তুমি একটা টার্গেট সেট করো। মনে করো আজকে সন্ধ্যাকালীন প্রার্থনা মাগরিবের নামাজের পরে তুমি 2 ঘন্টা পড়বা। এই 2 ঘন্টাতে তুমি কি পড়বা, পড়া শুরু করার আগে একটা টার্গেট নাও। এবং আফটার কমপ্লিটিং দ্যাট পার্টিকুলার সেশন, ক্লোজিং দ্য বুক, ক্লোজিং দ্য শিট, ক্লোজিং এভরিথিং, try to close your eyes, ask yourself, have you reached your target, have you finished your target? এই জিনিসটা করো। এবং তুমি এতক্ষণ যা পড়ছো 2 ঘন্টা ধরে, এই পড়াটা তুমি রিমাইন্ড করতে পারো কিনা, তোমার মনে করতে পারো কিনা, কি কি পড়ছো চোখ বন্ধ করে মেমোরিতে একবার খেলা, মেমোরিতে একবার চিন্তা করা, এই কাজটা যদি করতে পারো, গট্ট মিস করে বলছি, তোমার পড়াগুলো অনেক বেশি লাস্টিং করবে, অনেক বেশি মনে থাকবে। ওই পড়া নিয়ে তুমি ভাবছো, চিন্তা করা যে একটা কাজ, বাঙালি বিশ্বাস করতে চায় না। চিন্তা করা একটা কাজ, তাহলে কি নিয়ে চিন্তা করবা, কি নিয়ে চিন্তা করবা? পড়তে বসে বাজার নিয়ে চিন্তা নয়, এতক্ষণ 1 ঘন্টা ধরে যা পড়ছি তা নিয়ে চিন্তা, তাহলে তোমার পড়া মনে থাকবে। তাহলে আমরা সাইকেল করে ফেলবো, পড়াকে সাইকেল করে ফেলবো, পড়াকে সাইকেল করে ফেলবো 7 দিন। 7 দিন পরে রিভাইজ, 15 দিন পরে রিভাইজ, 30 দিন পরে রিভাইজ। রিভাইজের জন্য আমাদের কোচিং এর কোর্সটাতে তুমি একটা দারুণ একটা সাপোর্ট পাবা। তোর একটা কোর্স প্ল্যান, আমরা প্রতি সপ্তাহে তোমার থেকে একটা পরীক্ষা নিব, প্রতি সপ্তাহে যে পরীক্ষাগুলো নিব, এই পরীক্ষাগুলোর জন্য একটা সিলেবাস আমি একটু পরে দেখাচ্ছি, সিলেবাসটা দেখাবো। সিলেবাসটা কোত্থেকে দেখাবো? ওই যে কোর্স প্ল্যানের মধ্যেই তো সিলেবাসটা আছে। তো মনে করো 1 সপ্তাহ পরে একটা, মনে করো প্রতি মঙ্গলবারে তোমার পরীক্ষা হয়, তাহলে তাহলে বুধবার থেকে শুরু করে পরের সোমবার পর্যন্ত তোমার 1 সপ্তাহ। এই সপ্তাহে তুমি কি পড়বা তার জন্য একটা হোমওয়ার্ক থাকে এখানে নির্ধারিত, আগামী সপ্তাহে অমুক সাবজেক্টের এই চ্যাপ্টারের উপর পরীক্ষা। তাহলে এই সপ্তাহে এই পড়াটাকে এমন ভাবে হজম করো, এমন ভাবে ডাইজেস্ট করো, গুছিয়ে ফেলো, তোমার টার্গেটের মধ্যে এই জিনিসটা থাকুক। তাহলে তুমি শর্ট টার্গেট, লং টার্গেট দুইটাই তুমি পেয়ে যাচ্ছ। তাহলে আমাদের শর্ট টার্গেট হচ্ছে প্রতি সেশনে টার্গেট করব, যেমন তুমি সকালে
এই সকালে উঠছি 6টা থেকে পড়া শুরু করছি, 7টার মধ্যে এই কোয়েশ্চেনটা শেষ করে ফেলবো, এরকম একটা টার্গেট। এগুলো হচ্ছে শর্ট টার্গেট। এবং লং টার্গেট হচ্ছে 1 সপ্তাহ টার্গেট, 1 মাসের টার্গেট, এই টাইপের বিষয়গুলা। তাহলে বলো তাহলে কি কি বলছি? 3টা মেথড। স্টার্টিং এ সিলেবাস দেখা। সিলেবাস কি দেখাচ্ছি? 5টা প্রশ্ন, 5টা প্রশ্ন, ইম্পর্টেন্ট কাজ, কথার কথা নয়, জাস্ট বললাম কান দিয়ে বের করে দিলে এরকম না, আমল করিও কাজে আসবে। তোমার কিছু হোক না হোক, আমার জীবনে পরিবর্তন আসবে, কারণ তোমার মনের দোয়া আমি পাবো। তুমি মুখ থেকে মুনাজাত করে আল্লাহ তুমি মুখটা দোয়া রহমত করো, এরকম বলার দরকার নেই। তুমি এমনিতেই দোয়া আমি পাবো, তুমি যদি আমল করো। দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ হচ্ছে ডেইলি কয়টা প্রশ্ন? 2টা প্রশ্ন। চতুর্থ পয়েন্ট কি বলছি? চতুর্থ পয়েন্ট বলছি তুমি পড়বা রিভিশন মেথড। সাইকেল 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 সাইকেল, রিভাইজ রিভাইজ রিভাইজ। শেষ করার চেষ্টা নয়, যা পড়েছি তা ভালোভাবে পড়ার চেষ্টা, মনে রাখার চেষ্টা। এবং এগুলোর জন্য অনুশীলন দরকার। অনুশীলনের জন্য কোর্সের সাথে তোমার প্রতি সপ্তাহে পরীক্ষা, টার্গেটেড সিলেবাস এবং তার উপর পরীক্ষা, অসাধারণ করে একটা সিস্টেম করে রাখা হয়েছে। তাহলে তাহলে পড়াকে এই 3টা মেথড আমরা ফলো করব। এবার তোমরা দেখো, প্রাইমারি প্রস্তুতির জন্য তোমাদের জন্য যে স্লাইডটা এনেছি, প্রস্তুতির পরিকল্পনা নিয়ে কথা বলার জন্য, এখানে আমরা দেখতে পাচ্ছি এই একটা স্লাইড। তাহলে দেখো, প্রাইমারি শিক্ষক নিয়োগ 1 ধাপ দূরে। তুমি যদি এই 3টা মাস কাজে লাগাও, বেশি দূরে নয়, 1 ধাপ দূরেই সরকারি একটা চাকরি। এখন গ্রেডের মধ্যে পরিবর্তন আসছে, এখন নতুন পে স্কেল আসবে। তুমি যখন চাকরিটা পাবা, ভালো মানের একটা বেসিক 40,000 45,000 একটা ভালো বেসিক পাচ্ছ। পাশাপাশি সরকারের মধ্যে কথাবার্তা হচ্ছে, আমি যেহেতু একজন ক্যাডার কর্মকর্তা, অনেক খবরাখবর রাখি। তাহলে পরে দেখা যাচ্ছে শিক্ষকদের জন্য আলাদা করে গ্রেডের মধ্যে উন্নতি আনতে পারুক না পারুক, জুডিশিয়ারি বা পুলিশকে যেমন একটা আলাদা পুলিশিং ভাতা দেয়, শিক্ষকদের জন্য এরকম আলাদা একটা ভাতা। তারপর হচ্ছে প্রাইমারি চাকরিটার প্রতি মানুষের আকর্ষণের অনেকগুলো কারণ আছে। মানুষ নিজের বাড়িতে থেকে চাকরি করতে পারে। যেমন শহরে আমি যে বাসায় থাকি, এই বাসার ভাড়া 35,000 টাকা। তাহলে দেখা যাচ্ছে আমি বিসিএস ক্যাডার কর্মকর্তা, আমি ভালো মানের স্যালারি পাচ্ছি, কিন্তু আমার স্যালারির এই আমার গাড়ির তেল খরচ এবং বাসা ভাড়া মিলে বিশাল একটা টাকা চলে যাচ্ছে। অথচ তুমি যদি নিজের বাড়িতে থাকো, তাহলে তোমার বিশাল এই টাকাটা সেভ হয়। বিভিন্ন কারণে এই চাকরির প্রতি মানুষের এই আকর্ষণটা আছে। এবং ডে বাই ডে, যেহেতু পার্শ্ববর্তী তুমি মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান থেকে শুরু করে সব দেশেই প্রাইমারি স্কুল বা শিক্ষকদের যে একটা মর্যাদা, এটার অবস্থা আছে, এবং এটা নিয়ে যথেষ্ট দেশে আলোচনা হচ্ছে, আন্দোলন হচ্ছে। এটা ভেরি সুন সবকিছুর মধ্যে বড় ধরনের একটা চেঞ্জ আসবে। সুতরাং এই ধরনের একটা সুযোগ যদি তুমি পেতে চাও, নিজের ভবিষ্যৎটা এই জায়গায় নিশ্চিত করতে চাও, তাহলে আগামী 3 মাস সময়কে তুমি কাজে লাগাও। তাহলে তাহলে আমরা এখানে দেখো, আজ আমরা প্রস্তুতি পরিকল্পনা নিয়ে কথা বলবো। আমি এখানে যে লেখা আছে, লেখাগুলোর ওরিয়েন্টেশনটা বা ইন্ট্রোডাকশনটা তোমাকে ইতিমধ্যে আমি বলেছি। তাহলে খেয়াল করো, আমি প্রথমেই তোমাকে যে কথা দিয়ে শুরু করেছিলাম, এটা হচ্ছে প্রতিযোগিতাটা কঠিন। কারণ এখানে বিসিএস এ 2000 পোস্ট আছে, কিন্তু 2000 পোস্টের মধ্যে উন্মুক্ত উন্মুক্ত জাস্ট ফর এক্সাম্পল। কিন্তু প্রাইমারিতে তোমার পোস্ট উন্মুক্ত না। তুমি তোমার উপজেলায় যে কয়টা পোস্ট আছে, তোমার জেলায় যে কয়টা পোস্ট আছে, ওই কয়টা পোস্টের জন্য তোমাকে ফাইট করতে হবে। তার মানে এখানে যত 10,000 12,000 15,000 40,000 1 লাখ পোস্ট পোস্ট বেশি থেকে তোমার কোনো লাভ নাই। তোমাকে আসলে কমপ্যাক্ট সাউন্ড একটা প্রিপারেশন নিয়ে রেডি হয়েই তোমাকে চাকরিটা পেতে হবে। এবং এটা তুমি হুএভার ইউ আর, হোয়ার এভার ইউ আর ফ্রম, বিলিভ মি, তুমি পারবা। তোমার তোমার প্রস্তুতিটা কিন্তু সহজ, যদি ওয়ে ঠিক থাকে। তুমি একজন ডিগ্রি পাস করা, অনার্স পাস করা, মাস্টার্স পাস করা একজন মানুষ, সক্ষম সুস্থ একজন এই ইয়াং বয়সের একজন মানুষ যদি কোনো কিছু চাও, এবং তুমি যদি যা চাইছো তা যদি তুমি না পাও, না পাওয়ার পেছনে 2টা কারণ থাকতে পারে। প্রথম কারণ হচ্ছে, এই জিনিসটা পাওয়ার জন্য যে পরিমাণ পরিশ্রম করা দরকার, তুমি সে পরিমাণ পরিশ্রম করোনি। দ্বিতীয় কারণ হচ্ছে, পরিশ্রম তুমি যথেষ্ট করেছো, কিন্তু তোমার পরিশ্রম করার পন্থাই ভুল ছিল। এই 2টা ছাড়া তুমি কোনো কিছু চাইছো তুমি পাও নাই, এমনটা ঘটবার কোনো রিজন নাই। সুতরাং মেথড ঠিক থাকলে প্রস্তুতি সহজ। মেথড যদি ঠিক থাকে, প্রস্তুতি সহজ। ঠিক আছে? যারা প্রস্তুতি নেয় সঠিক পথে অ্যাকচুয়াল ওয়েতে, সঠিক পন্থায় যদি পরিশ্রমটা তুমি করো, তারাই কিন্তু বিজয়ী হয়। খেয়াল করবা,
দেখো, এখনো এই প্রস্তুতিটা তোমার শুরু করা দরকার। এই স্লাইডে যে কথাগুলো আছে, এই স্লাইডের কথাগুলো হচ্ছে সময় বেশি নাই, সার্কুলার অলরেডি হাতে চলে আসছে। এখনো যদি আস্তে ধীরে পড়বো, আস্তে ধীরে শুরু করব, আগামী সপ্তাহে শুরু করব, আগামী শনিবার, আগামী সোমবার করে করে বসে থাকো, তুমি আসলে প্রতিযোগিতায় এগিয়ে যেতে পারবে না, কারণ তোমার কম্পিটিটররা ঘুমাচ্ছে না। এই কথাটা এই আছে। দেখো, আমি এখানে এটা আমারও লেখা স্লাইডটা, যদিও অফিস থেকে তৈরি করে দিয়েছে, ঠিক আছে। এই এখানে আমি নিজে আমার কথা লেখা আছে। তা আমিও পরিশ্রম করে কষ্ট করে চাকরি পেয়ে ক্যাডার হয়ে আজকে তোমাকে আমি বলছি আমি একজন ক্যাডার। তাহলে আমি পরিশ্রম করছি এবং আমি তোমাকে বলছি তোমাকেও পরিশ্রম করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে প্রস্তুতি কিভাবে নিবা, এই কথাগুলো কিন্তু আমি তোমাকে খুব স্পষ্ট করে বোর্ডে লিখে লিখে তোমাকে দেখিয়েছি। আমি আরো একবার রিভাইজ করিয়ে দিচ্ছি। তাহলে দেখো, সঠিক পথে হাঁটলে গন্তব্য আপনার। তোমাকে কিন্তু হাঁটতে হবে সঠিক পথে। তুমি যদি ভুল পথে হাঁটো, তাহলে আসলে তোমার সাফল্যটা কঠিন। দেখো, প্রথমে প্রথম পয়েন্ট হচ্ছে সিলেবাসটা রিডিং করা, ম্যাপ করা, পরিকল্পনা করা। এই সিলেবাস, এই বাংলা ব্যাকরণ, আমি একটু পরে প্রতিটা সাবজেক্টে ভেতরে ঢুকে কোনটাতে কিভাবে পড়বা তা নিয়েও কথা বলবো। সিলেবাসটা বাংলা ব্যাকরণে এই জিনিস আছে, সাহিত্যে এই জিনিস আছে, ইংলিশে এই কিভাবে কোপাবা, এটাকে তুমি কিভাবে সাইজ করবা, তার জন্য নিজস্ব একটা পরিকল্পনা। এটা পড়ার সময়ে আসবে আস্তে আস্তে মন থেকে। ব্রেন তোমাকে বলবে, তোমার বুদ্ধি তোমাকে বলবে এই জিনিসগুলো আছে, এটা এভাবে করবো, এটা পারবো, এটা পারি, এটা একটু দেখতে হবে, এটা একটু কঠিন, এটা একটু সহজ, এই ধরনের ব্যাপারগুলো তাহলে রিড আউট করা। তারপর হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট কিভাবে করবা? ওই যে বলেছিলাম কয়টা প্রশ্ন, 5টা প্রশ্ন, বিষয় ধরে ধরে 5টা পরীক্ষা দিবা। তারপরে কয়টা পাইছো, কয়টা পারো না, কোথায় পারো, কোথায় পারো না, কোথায় উইকনেস, কোথায় স্ট্রেংথ, এগুলো বার করবা। এটা। তারপর হচ্ছে পড়ার পদ্ধতিও বলছি কিভাবে, অর্থাৎ এটা। তারপরে হচ্ছে তোমার এখানে 7 ডে রিভিশন সাইকেল, 7 ডে রিভিশন সাইকেল, 7 ডে রিভিশন সাইকেল, 7 ডে রিভিশন সাইকেল, 7 দিন এভাবে তুমি করো। ডেইলি প্রশ্ন চেইন, আরেকটা কি বলছিলাম, ডেইলি কয়টা প্রশ্ন সমাধান করতে বলছি? 2টা। ডেইলি কয়টা প্রশ্ন? 2টা। ডেইলি প্রশ্ন চেইন মানে ওটা। সেলফ অ্যাসেসমেন্ট মানে হচ্ছে 5টা প্রশ্ন দিয়ে ব্যাপারটা করবা। পড়ার পদ্ধতি হচ্ছে পড়ার পদ্ধতি হচ্ছে পড়ার পদ্ধতি হচ্ছে পড়া শুরু করার আগে কি পড়বো, শেষ করার পরে কি পড়ছি, পড়া শুরু করার আগে কি পড়বো, শেষ করার আগে কি পড়ছি, করো। খতম দেওয়ার চেষ্টা করবো না, শেষ করার চেষ্টা করবো না, শেষ করে লাভ নাই। কম পড়ে ভালো পড়বো। পড়ায় মনোযোগ না বসলে সাবজেক্ট চেঞ্জ করব, জায়গা চেঞ্জ করব, একটু পানি খাবো, চা খাবো, তারপরে পড়বো। তারপরে 7 ডে তাহলে দেখো, সপ্তাহে অন্তত একবার যা পড়াচ্ছেন তা রিভিশন করুন। হ্যাঁ, এতে আপনার মনে পড়া প্রস্তুতিটা পারফেক্ট হবে, এই নিয়ে কথাবার্তা আছে। তাহলে আমি এখানে এই যে স্লাইডটার কথা আমি লম্বা সময় দিয়ে তোমাকে বুঝিয়েছি। আশা করি এখানে কারো কোনো আর প্রশ্ন থাকলে পরে আরো করে নিতে পারবা। আমি আগে তোমাকে সিলেবাসটা দেখানোর দিকে নিয়ে যাই। তাহলে আমাদের এই কোর্স নিয়ে কয়টা ক্লাস, কয়টা পরীক্ষা, এগুলো এখানে আছে। আমাদের শিক্ষকদের একটা প্যানেলের একটা সামারিও আছে এখানে। এরপরে দেখো, আমাদের যে কোর্স, এই কোর্সের মধ্যে কি কি আছে এই জিনিসগুলো এখানে সংক্ষেপে দেওয়া আছে। এখানে যদি আমাদের এই কোর্সের সাথে তোমরা জয়েন করো, কোর্সের মধ্যে 75 লাইভ ক্লাসেস থাকবে এবং প্রতিটা ক্লাস রেকর্ড থাকবে, ঠিক আছে। এবং প্রতিটা ক্লাসের জন্য আলাদা করে লেকচার শিট দেওয়া থাকবে, কোয়ালিটি লেকচার শিট, যেগুলো পড়লে তোমার কোর পড়াটা হবে। এখন পড়ার মধ্যে প্রশ্ন এবং টেক্সট আছে না, টেক্সট নিয়ে তো আমি এখনো কথাই বলিনি, বলবো একটু পরে। টেক্সট তুমি কোত্থেকে পড়বা, এটার জন্য আমরা নিজেরাই তোমাকে মেটেরিয়াল গুলো দিব। সাউন্ড একেবারে ওই জিনিসটা পড়লেই তোমার পুরো সামারিটা চলে আসবে, এমন ইফেক্টিভ মেটেরিয়াল। সো কল টাইমে দিতে হলো দিলাম এরকম কিছু না, আননেসেসারি ডিটেইলস না, নেসেসারি টু দ্য পয়েন্ট, ইফেক্টিভ কালেকশন অফ ইনফরমেশন। তারপরে এখানে মডেল টেস্ট বলতে এখানে অনেক ধরনের পরীক্ষা হবে। উইকলি টেস্ট থাকবে, ছোট ছোট মিনি টেস্ট থাকবে, চূড়ান্ত মডেল টেস্ট থাকবে, সার্ভিস ফাইনাল টেস্ট থাকবে, সব মিলিয়ে পরীক্ষা। তারপরে এটা হচ্ছে এক নজরে কোর্স নিয়ে কথা। তারপরে কোর্সের সাথে অনলাইন হোক অফলাইন হোক, আমরা একটা বই তোমাকে কুরিয়ার করে পাঠাই দিব। তারপরে তোমাদের জন্য তো এই যে শিটগুলো থাকবে, এই হচ্ছে বিষয়। তারপরে হচ্ছে এখানে আরো দেখো কোর্সের কি কি সুবিধা দিয়ে তুমি পাবা। আমাদের যারা পড়াই, আমি আরাফাত চৌধুরী, আমি একজন বিশেষ ক্যাডার কর্মকর্তা। আমার এই
ছোটখাটো ভিডিও কিছু ক্লাস তোমরা হয়তো ফেসবুক ইউটিউবে বিভিন্নভাবে দেখছো। তারপরে এখানে আমরা যারা পড়াই আমরা বিসিএস ক্যাডার শিক্ষকরা পড়াবো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে প্রতিটা ক্লাস লাইভ হবে, লাইভ লাইভ। এবং এই ক্লাসের রেকর্ডটা তুমি পেয়ে যাবা, শেষ পর্যন্ত রেকর্ড থাকবে, তুমি একটা ক্লাস যতবার ইচ্ছে ততবার দেখতে পারবা। তারপরে হচ্ছে এই যে বই দেখালাম, এই যে বই 1200 পৃষ্ঠার একটা বিশাল বই, বিশাল বই বই তুমি পেয়ে যাচ্ছ এই কোর্সের সাথে। পাশাপাশি আমাদের যে ওয়েবসাইটে গিয়ে তুমি আনলিমিটেড পরীক্ষা দিতে পারবা। আমি তোমাকে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমরা যদি এখানে আবার ক্লিক করি, এখানে কি আবার আসবে? একটা জিনিস দেখানো উচিত, এটা হচ্ছে এখান থেকেই দেখাই। ধরো তোমরা গুগলে গেলা, গুগলে গিয়ে বিসিএস হেল্পলাইন ডট অনলাইন, হ্যাঁ, এভাবে ক্লিক করলে এই ওয়েবসাইট আসবে, আমাদের ওয়েবসাইটটা চলে আসবে। এখন ধরো ওয়েবসাইটে বিভিন্ন আমাদের কোর্সগুলো সম্পর্কে এই যে তুমি যখন এখানে বিভিন্ন কোর্স সম্পর্কে তথ্যগুলো আছে, আমাদের যে বিভিন্ন ই বুক গুলো আছে, আমাদের যে বিভিন্ন ব্লগ, এই জিনিসগুলো আমরা দেখতে পাবো যেভাবে থাকে। ধরো এখন তুমি আসার সাথে সাথে এখানে রেজিস্টার করতে হবে। তো আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে, আমি দেখাই মানে কোর্সের জিনিসগুলো তুমি কিভাবে পাবা। তাহলে আমি এখানে রেজিস্টার জায়গায় লগ ইন দেওয়ার সময় এখানে মনে করো একটু দেখে নাও রোহান, এটা মনে করো আমার দিলাম, আর পাসওয়ার্ড দিলাম কি, পাসওয়ার্ড দিলাম, এভাবে আমি এখানে ঢুকে গেলাম। তাহলে আমাদের এটা হচ্ছে তুমি যখন এডমিশন নিয়েছো, তোমার তুমি এডমিশন না নিলেও তুমি এখানে লগ ইন করে ঢুকতে পারবা, ফ্রি পরীক্ষা টরীক্ষা দিতে পারবা। এখন এখানে মনে করো এই আমার নাম মিকাত চৌধুরী, তাহলে এটা আমার মনে করো তুমি স্টুডেন্ট, তোমার একটা ড্যাশবোর্ড থাকবে, তুমি স্টুডেন্ট, এটা তোমার প্রোফাইল, তুমি নিজে এখানে একটা ছবি অ্যাড করে নিবা। তারপরে মনে করো তুমি কোন কোর্সে ভর্তি হয়েছো, এনরোলড কোর্স, এখানে তুমি এই যে কোর্সে মনে করো প্রাইমারি শিক্ষক নিয়োগ, এই কোর্সে জয়েন করলে, এই কোর্সে ক্লিক করলে তুমি কোর্সের সবগুলা ডিটেলস এখানে পেয়ে যাবা। হ্যাঁ, মনে করো এখানে আমি আরো দেখালাম অনলাইন কোর্স, এটা আমি একটা প্রোফাইলে আছি, তাহলে আমি হোমে চলে গেলাম। হোমে চলে গিয়ে মনে করো তুমি এই প্রাইমারি কোর্সটা আমি দেখাই একটু, এই কোর্স, এই কোর্সে তোমার কি কি জিনিস আছে, এই জিনিসগুলো এখানে তুমি সরাসরি পাবা। যেমন ধরো এখানে লাইভ ক্লাস কয়টা, এখন থেকে মনে করো তোমার টোটাল কয়টা ক্লাস, সবগুলা লাইভ ক্লাস এখানে ক্রিয়েট করা আছে। তারপরে হচ্ছে এখানে যদি এই ক্লাস ইনস্ট্রাক্টর, ক্লাস কারা কারা নিবে, এবং এই কোর্সে কি কি কন্টেন্ট আছে, যেমন দেখো রেকর্ড ক্লাস কয়টা আছে, সবগুলা রেকর্ড ক্লাস এখানে ক্লিক করলেই, ধরো এখানে ক্লিক করবা, ক্লিক করলে এখানে তোমার ভিডিওটা দেখা যাবে। যারা ফ্রি তারা হয়তো দেখতে পাচ্ছে না, যেহেতু এটা পেইড এটা। তারপরে কোনো শিডিউল থাকলে এখানে থাকবে, লেকচার শিট গুলো এখানে ক্লিক করলে তুমি লেকচার শিটের কন্টেন্ট গুলো এখানে ধারাবাহিকভাবে চলে আসবে, এক্সামের জন্য সিলেবাস এখানে দেওয়া থাকবে। তার মানে হচ্ছে কোর্সে জয়েন করার পরে এই ব্যাপারগুলো নিয়ে কোনটা কোথায় পাবো এগুলো নিয়ে কোনো কিছু নাই, তোমার নিজস্ব একটা প্রোফাইল হয়ে যাবে, এই যে মিকাত চৌধুরী, এখানে হয়ে যাবে তুমি সাবরিনা আলম, তুমি ভর্তি হয়েছো, তাহলে তোমার ড্যাশবোর্ডে তুমি সবকিছু পেয়ে যাবা। এবং এই হচ্ছে কোর্স নিয়ে মানে অনলাইনে কোর্সটা কিভাবে চলবে তা নিয়ে একটা সংক্ষিপ্ত ধারণা। এবং এখন আমরা এই এই যে ব্যাপারটা বলছিলাম এখানে দেখো, এবং এটা অনলাইন অফলাইনে কোর্স হচ্ছে 7,500 টাকা, এবং অনলাইনে আমরা যেহেতু ক্লাস শুরু করে দিচ্ছি, আজকে ওরিয়েন্টেশন, আমরা লেকচার 1 থেকে শুরু করে দিব কাল বা পরশু থেকে। যেহেতু আমরা ক্লাস শুরু করে দিচ্ছি, শুরুতে আমরা একটা ভালো মানের স্টুডেন্ট পাওয়ার জন্য আমাদের বিশাল একটা ছাড় দিয়েছি, তোমরা ইতিমধ্যে এই ব্যাপারগুলা গ্রুপে বিভিন্ন জায়গায় পেয়ে গেছো। এবং আমরা এখানে অফার দিচ্ছি মাত্র 500 টাকায়। হ্যাঁ, তোমরা, আমি তোমাদেরকে লিখে দেখাই ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে আমাদের অনলাইন সবকিছু মিলে, ঠিক আছে, অনলাইন মাত্র 500 টাকা,
আর যদি তুমি এই যে বই সহ, বই যেটা বলছি, একটা বই সহ যদি তুমি ইয়া করতে চাও তাহলে তোমার কোর্স ফি, বইটা তোমার কুরিয়ারে তোমার কাছে পৌঁছে যাবে। আর এটা মূলত 500 নয়, আরো 1 টাকা কম, 499 টাকা। ঠিক আছে, এটা এর মধ্যে যদি তোমরা সংযুক্ত হও তার জন্য। এরপরে আমরা স্বাভাবিক নিয়মে ফিরে যাব, যেমন ইউজুয়ালি এটা 2000 টাকা ফি আমরা সারা বছর থাকে, এবং এর মধ্যে অফার থাকলেও এটা 1499 টাকায় হবে, এবং বই সহ হলে 2000 টাকা এই ফিতে আমরা ফিরে যাব। তাহলে এর মধ্যে আমরা যেহেতু একটা নাম্বার অফ স্টুডেন্ট সংযুক্ত করতে চাচ্ছি, এবং অনলাইনে এখানে আরো একটা ব্যাপার আছে, বাজারে ওই যে শুরু যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, মানে সো কল্ড অনেকেই শুরু করছে, কিন্তু একটা কোর্স ম্যানেজমেন্ট জন্য বিশাল একটা খরচের যে প্রয়োজন হয়। যে বোর্ডে আমি ক্লাস নিচ্ছি, এই বোর্ডটা তো আমি 5 লাখ টাকা দিয়ে কিনছি, তাহলে 500 টাকা করে 5 লাখ হতে কত কি পরিমাণ এফোর্ট দিতে হবে। বিশেষ করে শিক্ষক যারা ক্লাস নেয় তাদের তো একটা ভালো মানের পেমেন্ট আছে। এই যে একটা শীট, একটা পরীক্ষা ব্যবস্থাপনা সব মিলিয়ে, তবুও যেহেতু প্রতিযোগিতার বাজার, এবং আমরা আমাদের বিষয়টাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এই ফি দিয়েছি। ইতিহাসে এরকম কখনো করিনি। ঠিক আছে, একটা স্টুডেন্টের সংখ্যা দিয়ে শুরু করার পরে নির্দিষ্ট একটা সংখ্যা হলে এরপরে স্টুডেন্ট হলেও হলো, না হলে নয়, নির্দিষ্ট ফির কমে আর দিব না। এই হচ্ছে বিষয়। তাহলে কোর্স ফি নিয়েও আমি তথ্য দিয়ে দিলাম। এবার আমরা আরো কথা বলি। আমি যেহেতু প্রতিটা বিষয়ের বিষয়ভিত্তিক ভেতর থেকে কথা বলার একটা কথা বলছিলাম, ওই কথাগুলোতে আমি চলে যাব। তাহলে দেখো, অনলাইন কোর্স 2000, কিন্তু আজকের জন্য আমরা ফি রেখেছি কত, 500 টাকা। আবারও মেনশন করে দিচ্ছি, সাধারণত 2000 টাকা ফি, এখানে 500 টাকায়। এখানে আর যদি বই সহ 2500 টাকা থাকে সাধারণত, আর অফলাইনে ফি কম নাই, 7500 টাকা। তারপরে হচ্ছে ক্লাস শিডিউল গুলো, সন্ধ্যা 7টায় অনলাইন লাইভ ক্লাসগুলো হবে। কেউ যদি সন্ধ্যা 7টায় কোনো কারণে না পারো, তাহলে তোমরা অন্য টাইমে ক্লাস করতে পারো, যেহেতু সকাল 11টায় আমাদের ব্যাচ আছে, সকাল 11টায়ও লাইভ ক্লাস করতে পারবা। আর প্রতিটা ক্লাস রেকর্ড তো যে কোনো সময়ই করা যাবে। আর পরীক্ষা কিন্তু সব সময় নির্দিষ্ট সময়ের ভেতরে দিয়ে দিতে হবে। তুমি যদি সময়ের ভেতরে না দাও, তোমার নিজের রেজাল্টটা তুমি নিজে পাবা, কিন্তু সবাই মিলে সবাই কত পাচ্ছে এই পরীক্ষায়, মনে করো তোমার ব্যাচের বন্ধুরা কত নাম্বার পেয়েছে, তুমি কত নাম্বার পাচ্ছ, এটা তুলনামূলক রেজাল্টটা তুমি পাবা না যদি একদিন পরে গিয়ে পরীক্ষা দাও। যেই দিনের পরীক্ষা ওই দিন দিলে, তাহলে সবাই মিলে সবাই কত পাচ্ছে, তুমি কত পেয়েছো, হতে পারে তুমি ফার্স্ট হয়েছো, কিন্তু ওটা তুমি দেখতে পাবা না। এই জন্য দিনের পরীক্ষা দিনে দিয়ে দিতে হবে পরীক্ষাগুলো। হ্যাঁ, পরীক্ষাগুলো ওখানে জাস্ট সবগুলো ওয়েবসাইটে পেয়ে যাব। আর ভর্তির জন্য ওয়েবসাইটের যে বিষয় বললাম ওখানে লিংক আছে, ওখানে ইয়া করতে পারো। আর ম্যানুয়ালি ভর্তির জন্য এটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, তোমরা যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ক্লাস, এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন করছে তাদের জন্য এই ক্লাসটা, যারা আমাকে এই মুহূর্তে লাইভ দেখছো অথবা যারা পরে ভিডিওটা দেখছো সবার জন্য এই তথ্যটা। তো এখানে এই যে গত ব্যাচে আমাদের এখান থেকে যারা চাকরি পেয়েছিল তাদের সংবর্ধনা অনুষ্ঠান, এখানে বিশাল একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ। আর আমাদের স্যারদের একটা পরিচিতি দরকার, এটা কিন্তু অনলাইনে তো আমরা কারা বা আমি কে, এগুলো তো অনলাইনে অনেকেই জানো না। এই জন্য স্যারদের একটা 1 মিনিট হলেও আমি স্যারদের ব্যাপারে একটু বলি। এখানে এখানে দেখো, স্যারদের দেখা যাচ্ছে, স্যার হচ্ছে বাংলা ক্লাস নেন, ইনি একজন প্রফেসর ডক্টর নিয়ামতুল্লাহ ভূঁইয়া। এখানে আমি আছি, আমি হচ্ছে 34তম বিসিএস এর এডুকেশন ক্যাডার। ঠিক আছে, ইনি ইনিও একজন সরকারি কলেজের শিক্ষক, ইনি গণিতের আইকন, ইনার লেখা 41টা বই আছে। ইনি একজন শিক্ষা বোর্ডের কর্মকর্তা, ইনি একজন ক্যাডার। ইনি কিন্তু শুধুমাত্র ভাইভা নিয়ে কাজ করে। তোমরা যখন রিটেন শেষ করবা, তারপরে তোমাদেরকে মক ভাইভা নিব, ভাইবার জন্য ক্লাস করাবো, এটা নিয়ে কাজ করে। ইনি হচ্ছে বিজ্ঞান পড়ায়, ইনি হচ্ছে ডাক্তার আরেফিন। 39 বিসিএস এর ক্যাডার এবং ডাক্তার, এবং ওনার বর্তমান পোস্টিং হচ্ছে চট্টগ্রাম মেডিকেলে। তারপরে ইনি হচ্ছে সামির স্যার। ইনি হচ্ছে সামির স্যার ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যাথমেটিক্স এর অন্যতম স্টুডেন্ট, 36তম বিসিএস এর ম্যাথমেটিক্স এর ক্যাডার। তারপরে হচ্ছে ইনি মিনার, ইনি ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট এবং 37তম বিসিএস এর এডুকেশন। ইনি হচ্ছে তোমাদের জিকে ক্লাস নিবেন, জিকে বাংলাদেশ পার্টের ক্লাস নেন, জিকে বাংলাদেশ পার্টের ক্লাস নেন। ইনি হচ্ছে 38 বিসিএস এর এডুকেশন ক্যাডার। ইনি হচ্ছে চিটং কলেজে ম্যাথের বর্তমান পোস্টিং, ম্যাথে ফার্স্ট হয়েছিল ওনার ব্যাচে, 37তম বিসিএস, ম্যাথমেটিক্সে সারা বাংলাদেশে ফার্স্ট হওয়া রহমতুল্লাহ স্যার। দেখতে হুজুর লাগলেও আসলে হুজুর না, ফায়াস মানুষ। চিটং কলেজ, বর্তমানে চিটং কলেজের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের টিচার। তারপরে ইনি হচ্ছে আদনান ইউসুফ স্যার, অ্যাপ্লাইড ফিজিক্স এর। ইনি তোমাদের সায়েন্সের ক্লাস নিবে আরফিন স্যারের পাশাপাশি। আরফিন স্যার বায়োলজি পার্ট এবং কেমিস্ট্রি পার্ট নেয়, বাকি পার্ট গুলো ইনি পড়ায়, আদনান ইউসুফ। ইনি হচ্ছে তোমাদের ইন্টারন্যাশনাল পড়ায়।
ইনি হচ্ছে আদিল স্যার। আদিল স্যার ইনি একেবারে ফ্রেশ ক্যাডার, 40তম বিসিএস এর ক্যাডার। আর ইনি হচ্ছেন তোমাদের মুস্তাকিব পাঠান, আমার আগে কিছুক্ষণ কথাও বলছেন। তার শিক্ষকদের আমাদের কিন্তু আরো অনেক বিশাল প্যানেল আছে, রিটেনের জন্য আলাদা প্যানেল, ভাইভার জন্য আলাদা প্যানেল। আমাদের পেজে হয়তো তোমরা অনেকগুলো ভিডিও দেখছো যেগুলাতে 8 মিলিয়ন 9 মিলিয়ন। হ্যাঁ, না ও এখনো রেজাল্ট পাইনি, ভাইভা দিয়ে আসছে আর কি। ও ইয়াং তো, মাত্র পাস করে বেরিয়েছে। হ্যাঁ, তো এখন এই ধরনের প্যানেল এবং এগুলো তোমরা সরাসরি দেখবা, এবং এদের সবার ক্লাস কিন্তু ইউটিউবে আমাদের লাইভ ওপেন করা আছে। একটা ক্লাস হলেও একজনের একটা একটা আছে, তার মানে এটা রেগুলার টিচার। এর বাইরে আরো প্যানেল আছে, এরকম সবগুলো বিসিএস ক্যাডার শিক্ষক দিয়ে একটা প্যানেল তুমি দেখাও। এবং এদেরকে তো একটা ভালো মানের, যেমন এই স্যারকে একদিনের জন্য হায়ার করতে কমপক্ষে 10,000 টাকা আমাদেরকে বহন করতে হয়। ডক্টর নিয়ামতুল্লাহ ভূঁইয়া, ঠিক আছে, প্রফেসর ডক্টর নিয়ামতুল্লাহ ভূঁইয়া, ইয়াং কিন্তু প্রফেসর হয়ে গেছে। তো এই মানের শিক্ষকদের ক্লাসগুলো তোমরা পাবা। তাহলে আমরা আর কি বলতাম, তাহলে এই ইয়াটা দেখলাম। এরপরের স্লাইডটাতে যাব। তোমাদের কিন্তু আকর্ষণ রয়ে গেছে আমার কথাগুলো থেকে, তুমি উপকৃত হওয়ার জন্য মানে লাইনচ্যুত হবে না, লাইভে থেকে কথাগুলো শোনো। তাহলে আমি তোমাদেরকে এখন দেখাবো এই তোমাদের সিলেবাসটা কি আসলে। হ্যাঁ, এই সিলেবাসটার মধ্যে আমি তোমাদেরকে যেটা দেখাতে চাইবো ওটা হচ্ছে, অনেকেই সিলেবাস ব্যাপারটা বুঝে না, বা প্রাইমারির জন্য আবার সিলেবাস আছে নাকি বিসিএস এর মতো এরকম এই টাইপের চিন্তা করে থাকো। কিন্তু তোমাদেরকে আমি একটা সিলেবাস দেখাই, দেখো। এবং সিলেবাস দেখতে বলছি প্রথমে, ধরো আজকে আমার আমার সাথে ক্লাস করতে করতে সিলেবাসটা দেখে নিলা, ওরকম করে মনে করো। এবং আমি প্রতিটা বিষয় দেখানোর সময় কোনটা পড়ার জন্য কি করবা তা নিয়ে কথা বলে বলে আগাবো। এই জন্য জাস্ট আমি একটু দেখাচ্ছি এরকম না, না হলে তো আমি ছবি দিয়ে দিতে পারতাম। আমি নিশ্চয়ই কিছু কথা বলবো। তাহলে কোর্স প্ল্যান, তো কোর্স প্ল্যান কেন দেখাচ্ছি, তাহলে তো আপনি তো কোর্সের প্ল্যান হয়ে দেখাচ্ছেন, আমাদের কি সিলেবাস দেখাচ্ছেন? সিলেবাসটাকে ভাগ করে এই তো কোর্স প্ল্যানটা করা হয়েছে, তাহলে এখানে যা আছে তাই তো সিলেবাস হয়েছে। তাহলে আসো, এটা কোর্স, কোর্সের এখানে বিশেষ করে মেজর টিচার কয়েকজনের ছবিও দেওয়া আছে। এখন দেখো, বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য। তাহলে এখানে তুমি দেখবা, দেখতে পাচ্ছি এই, মনে করো তোমার প্রাইমারি নিয়োগ পরীক্ষায়, এটা কালার চেঞ্জ করতে হবে যেহেতু এটা স্লাইডের ভিন্ন, আমি এটা রেড কালার নিয়ে নিচ্ছি। হ্যাঁ, মনে করো প্রাইমারি নিয়োগ পরীক্ষায় বাংলা, বাংলা। এখন বাংলায় তোমার মোট নাম্বার হচ্ছে কত? 25, 25 নাম্বার। এই 25 নাম্বারে তুমি দেখবা এখানে থাকবে সাহিত্য, এখানে থাকবে ব্যাকরণ, ব্যাকরণ। তাহলে সাহিত্যের ক্ষেত্রে ধরো এখানে ব্যাকরণে আসবে 15 নাম্বার, সাহিত্যে আসবে কয় নাম্বার? 10 নাম্বার। বিসিএস এ উল্টা, বিসিএস হচ্ছে 35, সাহিত্য 20, ব্যাকরণ 15। এখন যদি ব্যাকরণ 15 নাম্বার ধরি, তুমি কি খেয়াল করছো বাংলা ব্যাকরণে কিন্তু 15টা চ্যাপ্টারই নেই। তার মানে এমন এমন চ্যাপ্টার আছে যে চ্যাপ্টার থেকে প্রশ্ন 1-এর অধিক আসবে, এবং একটা চ্যাপ্টার থেকে 3টা প্রশ্ন হতে চলে আসতে পারে, কারণ সব চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে এমন তো গ্যারান্টি নেই, ঠিক না? যদি 15টা থাকতো তাহলে একটা থেকে একটা একটা করে আসতো। এখন এখানে আছে কম চ্যাপ্টার, তাহলে বাংলা ব্যাকরণে একটু কৌশলী হলে নাম্বারটা খুব ভালোভাবে নিশ্চিত করা সম্ভব। শিপন স্যারের ক্লাসগুলো যেহেতু আমরা দিব, তোমাদের কাজ হবে খাতা কলম নিয়ে গুছিয়ে বসে প্রতিটা ক্লাস মেপে মেপে করে ফেলা, ক্লাসের বাইরে আসবে না। ওই জায়গায় ব্যাকরণ অংশের ক্ষেত্রে যেগুলো সরাসরি ব্যাকরণ, ধরে দিচ্ছি, ধরো মনে করো ধ্বনি ও বর্ণ এবং ধ্বনি পরিবর্তন। স্যারের ক্লাস করার সময় তুমি কাগজ কলম নিয়ে বসবা, অন্যান্য পাশাপাশি অন্যান্য কাজ করবা না, খুব মনোযোগ দিয়ে যা পড়াচ্ছে তা লিখে লিখে করবা। এর বাইরে প্রশ্ন আসবে না, তার গ্যারান্টি 1000%, একেবারে 1000%। সুতরাং লাইভ ক্লাসটা করার চেষ্টা করবা, ভিডিও করাচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখো শব্দের শ্রেণী বিভাগ, দ্বিরুক্তি শব্দ, বচন। এই যে দেখো বচন, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। তারপরে হচ্ছে মনে করো এই আবার এগুলো এগুলো তো পিওর গ্রামার, এগুলো হচ্ছে পিওর গ্রামার, এগুলো করবা। কিন্তু এখানে দেখা যাচ্ছে এই ধরনের শব্দগুলো, এগুলো মুখস্থ যেগুলো, এগুলো আমাদের শীত থেকে তুমি পড়ে ফেলবা, অথবা আমরা যে বই দিব ওই বই থেকে জাস্ট পড়বা। কিন্তু স্টুডেন্টদের মধ্যে একটা দুর্বলতা আছে, ফাঁকিবাজি করে। ওটা হচ্ছে, মনে করো একটা বই দিলাম, এই বইটা দিলাম অথবা শীট দিলাম, সে খোলার পরে সে কি করে, এই মানে মনে করো এখানে একটা লিস্ট অফ ওয়ার্ডস দেওয়া হয়েছে না, শব্দের তালিকায় বিপরীত শব্দ, সমার্থক শব্দ দেওয়া হয়েছে, শব্দের লিস্ট সে পড়ে না।
ওই প্রশ্ন যেগুলো এখানে অনুশীলন হিসেবে যে প্রশ্নগুলো দেয়া আছে সরাসরি সেই প্রশ্নে চলে আসে প্রশ্নগুলো তাহলে তোমার হিসাবটা কি হলো? তোমাকে তো আমি বলছি 100টা প্রশ্নের মধ্যে সর্বোচ্চ কমন আসবে, সরাসরি কমন আসবে 50%। তাহলে তুমি প্রস্তুতি নিচ্ছ 45-এর জন্য, বাকি 45 নাম্বার তো তুমি পাবা না। তাহলে বাকি 45 নাম্বার পেতে হলে তোমাকে অনুশীলনগুলোর পাশাপাশি এর আগে যে টেক্সট আছে ওটা পড়তে হবে, এবং তোমার এই যে মূল বই পড়ার যে কাজ, এই মূল বই পড়ার ঝামেলা, এই মনে করো একটা সাবজেক্টের জন্য অনেকগুলো বইয়ের সমন্বয়, এগুলো তুমি কষ্ট করে করা লাগবে না। এই জন্য যে তোমাদেরকে আমরা ওইগুলোর জন্য তোমাদেরকে এইরকম শীটের মধ্যে জিনিসগুলো গুছিয়ে দিব। তাই তাহলে পরে মুখস্থ ভিত্তিক জিনিসগুলাকে আমরা নিজেরা পড়বো, আর মূল গ্রামার গুলা আমাদের ক্লাসগুলো করলে ইনাফ ইনাফ ইনাফ, মোর দেন ইনাফ, একেবারে 100% যথেষ্ট। এখানে দেখো সব, তাহলে সিলেবাসে কি কি আছে এই জিনিসটা তো সহজ, এতক্ষণ যেহেতু স্ক্রিনে ছিল তুমি দেখছো এখানে বানান উপসর্গ এই জিনিসগুলো আছে। পাশাপাশি দেখো এখানে আবারও সমার্থক শব্দ এখানে আবারও আনা হয়েছে, বিপরীত শব্দ আবারও আনা হয়েছে। হ্যাঁ, বাগধারা বিপরীত শব্দ ওখানে ছিল না, সমার্থক শব্দ বিপরীত শব্দ এই জিনিসগুলো মুখস্থ যেগুলো এগুলো এখান থেকে করতে হবে। তাহলে 10টা লেকচার এখানে রাখা হয়েছে মূলত ব্যাকরণের জন্য। এরপরে সাহিত্য, সাহিত্য পড়ার সময় তোমার একটা কৌশল অবলম্বন করবা। প্রথম কথা হচ্ছে প্রাচীন যুগ মধ্যযুগের প্রিপারেশনটা নিতে হবে ক্যাটাগরি ভিত্তিক। মনে করো, তোমাকে বুঝিয়ে বলি একটু, বুঝিয়ে বলি একটু ধৈর্য ধরো, বুঝিয়ে বলি। মনে করো সাহিত্য, বাংলা সাহিত্য 3টি যুগের জন্য প্রস্তুতির ধরন 3টা। মনে করো প্রথমে হচ্ছে তোমার প্রাচীন যুগ। তো প্রাচীন যুগে চর্যাপদ, তুমি এমন একটা প্রিপারেশন নাও, চর্যাপদের একটা সামারি তুমি একটা প্যারাগ্রাফ লিখতে পারবা। চর্যাপদ কি জিনিস, বৌদ্ধ সহজিয়া অর্থাৎ এখানে কয়জন কবি, কয়জন কবির নাম পাওয়া গেছে, আবিষ্কার কত সালে হয়েছে, মৌলিক কথার উপরে তুমি একটা প্যারাগ্রাফ লিখতে পারো, মতো করে একটা প্রিপারেশন নাও। এই প্যারাগ্রাফটা লিখতে পারো কিভাবে? কাগজ কলম দিলেই তুমি আধা পৃষ্ঠা লিখতে পারো চর্যাপদের উপর, এরকম একটা প্রিপারেশন নাও। এর বেশি কিছু লাগবে না। ওখান থেকে 1 নাম্বার, কখনো কখনো 2 নাম্বার আসতেও দেখা গেছে। এবার আসো, দ্বিতীয় নাম্বার হচ্ছে কি মধ্যযুগ। ভালোভাবে শুনবা, ভালোভাবে শুনবা, ভালোভাবে শুনবা। মধ্যযুগ, মধ্যযুগ, মধ্যযুগের প্রিপারেশনটা নেওয়াটা কঠিন। পোলাপাইন মধ্যযুগে খেয়ে হারিয়ে ফেলে, মধ্যযুগের ব্যাপারগুলোকে সে বুঝে উঠতে পারে না, সে কি আছে কি নাই, আগা মাথা এরকম। কিন্তু না, মধ্যযুগের প্রস্তুতিটা নেওয়ার সময় তুমি সময়ের সাথে চিন্তা না করে ক্যাটাগরিকে চিন্তা করবা। মনে করো মধ্যযুগের সাহিত্যগুলোর মধ্যে মনে করো এখানে আছে শ্রীকৃষ্ণ, মনে করো কীর্তন, মনে করো এখানে আছে কি জীবনী সাহিত্য, জীবনী সাহিত্য, মনে করো এখানে আছে মঙ্গল কাব্য, ঠিক আছে। এখানে আছে মনে করো অনুবাদ সাহিত্য, অনুবাদ সাহিত্য। এখানে আছে মনে করো রোমান্টিক, ভালোভাবে শুনিও, রোমান্টিক প্রণয় উপাখ্যান, রোমান্টিক প্রণয় উপাখ্যান। এখানে আছে মনে করো পুঁথি সাহিত্য, এখানে আছে মনে করো নাচ সাহিত্য, এখানে আছে মনে করো এই মনে করো লোক সাহিত্য, লোক সাহিত্য মানে মনে করো খনার বচন এরকম। এখন তাহলে এগুলো হচ্ছে ক্যাটাগরি। মধ্যযুগ, মধ্যযুগ পড়ার সময় ধরো এগুলো হচ্ছে কি ক্যাটাগরি, ক্যাটাগরি ভিত্তিক শিখবা। কিভাবে? আমি উদাহরণ দিচ্ছি, ধরো তোমার পরীক্ষায় প্রশ্ন আসছিল তোহফা কার লেখা। মনে করো ইউসুফ জুলেখার লেখক কে, পদ্মাবতীর লেখক কে। এখন তুমি যদি শুধুমাত্র বিগত বছরের প্রশ্ন তোহফা, তোহফা আলাউল, তোহফা আলাউল, তোহফা আলাউল এভাবে মুখস্থ করো, তাহলে এগুলো তোমার মনে থাকবে না, এগুলো তোমার মনে থাকবে না। তোমার পড়াশোনার ধরন হতে হবে, তোমাকে যখন আমি বলবো মঙ্গল কাব্য, তাহলে মঙ্গল কাব্য বলার সাথে সাথে এই যে মঙ্গল কাব্য, মঙ্গল কাব্য বলার সাথে সাথে তোমার কাছে ধারণা আসবে মনসা মঙ্গল, তোমার কাছে ধারণা আসবে ধর্মমঙ্গল, তোমার কাছে ধারণা আসবে অন্নদা মঙ্গল, তোমার কাছে ধারণা আসবে শিব মঙ্গল, এভাবে এভাবে এভাবে। তাহলে এই যে এই এই মনসামঙ্গল কে লিখেছে, ধর্মমঙ্গল কারা লিখেছিল, শিবমঙ্গল কে লিখেছিল, অন্নদামঙ্গল কবি কে, পুরোটার উপরে শুধু মঙ্গল কাব্য কথাটা শিরোনাম দিয়ে পুরা সবগুলো মঙ্গল কাব্য নিয়ে লেখক কি কি এটা লিখতে পারবা। কষ্ট একবার হবে, কষ্ট একবার হবে, কিন্তু তুমি ঠকবা না। কিন্তু যারা কষ্ট হবে মনে করে এই পন্থায় না গিয়ে শুধুমাত্র প্রিভিয়াস কোয়েশ্চেন এবং এক বাক্য উত্তর, এক বাক্য উত্তর ডাইজেস্ট বিভিন্ন জায়গা থেকে পড়ো, মনে হচ্ছে তুমি পারবা, পরীক্ষার হলে গিয়ে আত্মবিশ্বাসের সাথে সুচিন্তিত মনে কনফিডেন্টলি ভুল দাগিয়ে এসে বাসায় এসে কলমের গুতা মারবা,
এসব কাজ করা লাগবে না যদি পড়ার ধরন ঠিক থাকে। মনে করো তোমাকে আমি বললাম রোমান্টিক প্রণয় উপাখ্যান, তাহলে তুমি যদি রোমান্টিক প্রণয় উপাখ্যান আব্দুল হাকিম কি লিখেছিল, নূরনামার লেখককে, তুফার লেখককে, ইজুজ্জুলেখার লেখককে, লাইলি মজনুর লেখককে আলাদা আলাদা করে ওভাবে মুখস্থ না করে তোমাকে আমি রোমান্টিক প্রণয় উপাখ্যান, তুমি রোমান্টিক প্রণয় উপাখ্যান রচনাকারী 4-5 জনের নাম, প্রত্যেকের রচনাগুলো মুখস্থ লিখে ফেলতে পারো। একবার একটু সময় দিয়ে কষ্ট করো, প্রশ্ন যেভাবে ঘুরিয়ে পেঁচিয়ে উল্টিয়ে আসুক তুমি পারবা। কিন্তু তুমি যদি মুখস্থ করো তুফালাউল তুফালাউল তুফালাউল, খোদার কসম তুমি পারবে না। আত্মবিশ্বাসের সাথে ভুলভাল দাগিয়ে এসে আরো বলবা কোচিং এ ভালো করে পড়াই নাই, কোচিং এগুলো আমাদেরকে গাইড দেয় নাই, এটা ভালো না, এরকম কথাবার্তা, এরকম কথা বলা লাগবে না যদি পড়ার কথা শোনো, মেনে চলো। তাহলে মধ্যযুগ পড়ার সময় আমাদের এই জায়গাটা ক্যাটাগরি ভিত্তিক পড়বো। এগুলো ক্যাটাগরির নাম, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4, ক্যাটাগরি 5, এভাবে পড়বা। তাহলে এটা হচ্ছে মধ্যযুগ। এরপরে বাংলা সাহিত্যের মধ্যে যেটা খেয়াল করতে হবে ওটা হচ্ছে আধুনিক যুগ। তুমি তো কি করে জানো, তুমি হচ্ছে রবীন্দ্রনাথ খুলে, নজরুল খুলে, রবীন্দ্রনাথ নাটকগুলো মুখস্থ করতে থাকো ব্লাইন্ডলি। এই জন্য তো তুমি প্রথমে চাকরি হচ্ছে না, এই জন্য তুমি কুলকিনারা খুঁজে পাচ্ছ না, আগা মাথা ঠিক থাকে না। আবার অনেকে পড়ানোর সময় ছন্দ, কবিতা, শ্লোক দিয়ে পড়াচ্ছে, আজাইরা কাজ, বাইক্যা কাজ। আমরা চাকরি পেয়ে জায়গা থেকে জায়গায় এসে কথা বলছি, আমি তো ফোন না, আমার একটা প্রোফাইল আছে তো। সুতরাং কথার উপর গুরুত্ব দিবা। আধুনিক যুগের মধ্যে তুমি খেয়াল করবা, আধুনিক যুগের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে আধুনিক যুগের সূচনা কাল। আধুনিক যুগের সূচনা কালটাকে খেয়াল করবা। সূচনা কালে মানে গদ্যের বিকাশ। মনে করো 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের প্রতিষ্ঠা, বিদ্যাসাগরের বিভিন্ন ভূমিকা। তারপরে হচ্ছে 1858 সাল, ধরো 1800 কত সাল, 58 সাল, 1858 সালে উপন্যাস আলালের ঘরের দুলাল উপন্যাস প্রকাশিত হয়, ঠিক আছে। পদ্মাবতী নাটক প্রকাশিত হয়, কথা বলছো কিনা। তারপরে মনে করো এই 1858 সালের পরবর্তী সময়ে 1859, 1860, 1800 মনে করো 1863, এভাবে দেখা যাচ্ছে এখানে বঙ্কিমচন্দ্রের উপন্যাস এসে গেছে, মাইকেল মধুসূদন দত্তের বড় বড় লেখাগুলো প্রকাশ হয়েছে, প্রথম উপন্যাস প্রকাশ হয়েছে। তার মানে এই জিনিসগুলোকে তুমি সাল ভিত্তিক চিন্তা করে পড়বা, সময় কেন্দ্র করে পড়বা। বাংলা সাহিত্য পড়ার সময় কি কেন্দ্র করে পড়বা, সময় কেন্দ্র করে। 1801 সাল ফোর্ট উইলিয়াম কলেজ যেভাবে চিন্তা করছো, 1858 সালে এই বিভিন্ন ঘটনার পরম্পরা যেভাবে চিন্তা করছো, তাহলে দেখো 1858 সাল, 1860 সাল, 61 সালে রবীন্দ্রনাথের জন্ম হয়েছে, 73-এ গিয়ে মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেছে, ঠিক আছে। বিদ্যাসাগর কখন মৃত্যুবরণ করলো, 1899-তে গিয়ে নজরুল এবং জীবনানন্দ দাশ একসাথে পৃথিবীতে আসলো। সময় কেন্দ্র করে জিনিসগুলো মুখস্থ রাখো, সহজে অনেক বেশি কথা মনে থাকবে। সময় কেন্দ্র করে, সময় কেন্দ্র করে, সময় কেন্দ্র করে, তাহলে ইজিলি মনে থাকবে। এবং মনে রাখবা সাহিত্যিকদের লিস্ট গুলো তোমাকে আমরা কিন্তু এখানে দেওয়ার সময় ওভাবে করে দিয়েছি, মানে কোর্স প্ল্যানে এই জিনিসগুলো দেওয়ার সময় আননেসেসারি তথ্যগুলো বাদ দিয়ে যেগুলো যেগুলো পড়া লাগবে ওগুলো করে দেওয়া হয়েছে। যেমন দেখো এখানে তুমি এবারে খেয়াল করো, এখানে উল্লেখ করার সময় দেখো প্রাচীন যুগ, তাহলে প্রাচীন যুগে তুমি কি পড়বা, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব সাহিত্য, জীবনী সাহিত্য, মঙ্গল কাব্য, ঠিক আছে, অনুবাদ সাহিত্য, রোমান্টিক প্রণয় উপাখ্যান, এই জিনিসগুলো এক একটা ধারা ধরে ধরে পড়বা, এগুলো বলা হয়েছে। তারপরে দেখো আধুনিক যুগের সূচনাতে ফোর্ট উইলিয়াম কলেজ। অন্ধকার যুগ বলতে কি বুঝো, বঙ্কিম, বিদ্যাসাগর, মাইকেল, একটু আগে বললাম না, সাজানো সাজানো গুছানো। দেখো তারপরে আধুনিক যুগের পরবর্তী ধাপে কোন লেখকগুলোর উপর গুরুত্ব দিবা, যেমন দেখো রবীন্দ্রনাথ, দীনবন্ধু মিত্র, মুমিন মোশাররফ হোসেন, রোকেয়া সাখাওয়াত হোসেন। এমন ভাবে জিনিসগুলোকে আমরা দিয়েছি যেগুলো গুরুত্বপূর্ণ, এগুলো আগে, যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ এগুলো একটু পরে, এভাবে জিনিসগুলো সাজিয়ে দেওয়া হয়েছে। এই অনুযায়ী তোমরা জিনিসটাকে প্রিপারেশন নিবা। এবার দেখো লেখক, তাহলে স্যার অনেকগুলো লেখককে বাদ দিয়েছেন কেন, এটা আমরা তোমার কষ্ট কমিয়ে দিয়েছি। যেমন আমাদের আমাদের একটা বাংলা, যেমন আমাদের একটা বাংলা হেল্পলাইনের একটা বাংলা সাহিত্য আছে বিসিএস এর জন্য, ওখানে 113 জন রাইটার আছে। তাহলে আমি এখানে মাত্র মানে 20-22 জনকে রাখলাম, 113 জন সবগুলা দিয়ে তোমাকে শীট বানিয়ে দিতে পারতাম না। না, যা করা দরকার, যা বাদ দেওয়া দরকার ওভাবে জিনিসটা সাজিয়ে দেওয়া হয়েছে।
ইংরেজিতে পার্টস অফ স্পিচ। দেখো এভাবে গ্রামারের আইটেম গুলো যেভাবে লেখা আছে, এভাবে ধারাবাহিকভাবে ক্লাসগুলো হবে। আমার ক্লাসগুলো যদি তুমি করতে পারো, ইনশাআল্লাহ যদি গ্রামারের গ্যারান্টি আছে, নাম্বার হাতছাড়া হবে না, ক্লাসের বাইরে আসবে না, ক্লাসে যেগুলো এক্সাম্পল দিব ওগুলোই আসবে ইনশাআল্লাহ। তাহলে এরপরে ম্যাথমেটিক্স এর জন্য তোমার এই যে আমি আগে সিলেবাসটা দেখাচ্ছি, জাস্ট পরে আরো বলবো কথা। এই যে দেখো এখানে কি কি জিনিস আছে। একটা সময়ে কিন্তু বিন্যাস সমাবেশ, তারপরে সম্ভাব্যতা, সেট, এগুলো থেকে প্রশ্ন আসতো না প্রাইমারিতে, এখন কিন্তু এগুলো থেকে প্রশ্ন আসবে, এগুলো খেয়াল রাখবা, এটাই তোমার সিলেবাস। দেখো এখানে চতুর্ভুজ সংক্রান্ত পরিমিতি থেকেও প্রশ্ন আসবে এবং একটা লেকচারে রাখা হয়েছে, বৃত্ত রাখা হয়েছে। ওকিং নিয়মকে এখানে আনার পেছনে কারণ হচ্ছে এটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। তাহলে আবার একেবারে জ্যামিতির পরে এসে ওকিং নিয়ম বা লঞ্চ স্টিমার ও গতি সংক্রান্ত সমস্যা এখানে এসে দেওয়ার পেছনে কারণ হচ্ছে ওটাই। বাংলাদেশ বিষয়াবলী দেখো এখানে এই প্রাচীনকালের ইতিহাস 1, প্রাচীনকালের ইতিহাস 2, বাংলাদেশের প্রাচীনকালের ইতিহাস 3, মানে একটা অংশকে 3 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। এভাবে পুরো ডিটেইল একটা সিলেবাস আছে। আবার এমন না যে বিসিএস এর মতো হুবহু সবকিছু তুলে দেওয়া হয়েছে, এখানে অনেক বেশি কাটছাট করে জিনিসগুলো আমরা দিয়েছি। এটা হচ্ছে আন্তর্জাতিক অংশ। এরপরে দৈনন্দিন বিজ্ঞান। বিজ্ঞান প্রথমবারের মতো প্রাইমারিতে আসছে, এর আগে কিন্তু বিজ্ঞান ছিল না। তাহলে এখানে দেখো প্রথমেই এই ফিজিক্স পার্ট থেকে থেকে জিনিসগুলোকে ধারাবাহিকভাবে এখানে বিজ্ঞানে অনেকগুলো 11টা লেকচার রাখা হয়েছে। আশা করব এই 11টা লেকচার থেকে তোমার হয়ে যাবে। এবার আসো, ওই যে তুমি এক সপ্তাহ পরে এক সপ্তাহে একটা পরীক্ষা নেওয়া হবে, এই এক সপ্তাহ ধরে নির্দিষ্ট একটা সিলেবাস থাকবে। এই সিলেবাসটা ধরে ধরে তুমি পরীক্ষা মানে এক সপ্তাহ ধরে গুছিয়ে প্রিপারেশনটা শেষ করবা। এখন প্রতি সপ্তাহের জন্য যে পরীক্ষা, মনে করো এখানে আমরা কয়টা পরীক্ষা নিব টোটাল এক্সাম। দেখো এক্সাম লেভেল 1, লেভেল 1-এ এখন লেভেল 1-এর পরীক্ষাগুলো প্রথমে শুরু হবে লেভেল 1 দিয়ে। তার লেভেল 1-এর পরীক্ষাগুলো কিরকম, এগুলা নিচে সিলেবাসটা দেখাচ্ছি। এক্সাম লেভেল 1, এক্সাম লেভেল 2, অর্থাৎ প্রতিটি সাবজেক্টের একটা সাবজেক্ট ফাইনাল পরীক্ষা হবে। দেখো ফাইনাল পরীক্ষা, সাবজেক্ট ফাইনাল পরীক্ষা। লেভেল 3-তে এই যে বিসিএস এর প্রশ্ন যেগুলো তোমাকে পড়ার জন্য বলছি, প্রাইমারি প্রশ্ন, নন কানার প্রশ্ন, এই প্রশ্নগুলোর উপরে কোয়েশ্চেন রিভিউ টেস্ট নিব, এটা লেভেল 3-তে। ওগুলোর উপরে 2 থেকে 3টা পরীক্ষার মাধ্যমে টোটাল সবগুলো প্রশ্ন একবার তোমাকে রিভাইজ করানো হবে কোর্সের ভেতরে। তারপর হচ্ছে লেভেল 4। লেভেল 4-এ এসে আমরা যে লেকচার শিট দিব, লেকচার শিটের ফাইনাল, অথবা আমরা যে বই দিব, বইয়ের উপরে একটা পরীক্ষা নেওয়া হবে, এটা আনসিন পরীক্ষা। এটা হচ্ছে জাস্ট তুমি বইটা পড়া, বইয়ের দিকে তোমাকে একবার নিয়ে যাওয়ার জন্য। তারপরে আসবে তোমার লেভেল 5 বা চূড়ান্ত মডেল টেস্ট। এই হচ্ছে তোমার এক্সাম লেভেল 1 থেকে 5 পর্যন্ত আমরা এভাবে পরীক্ষাগুলো নিব তোমার এই অনলাইনের মধ্যে। এবার আসো বিষয়ভিত্তিক সিলেবাস। যেমন ধরো এখানে আমরা জাম্বলড করে স্ক্যাটার্ড অবস্থায় পরীক্ষাগুলোকে রাখি নাই, আমরা পরীক্ষাগুলোকে ছোট 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 করে এক সাবজেক্টে কয়েক ভাগে ভাগ করে পরীক্ষাগুলোকে সাজিয়েছি। যেমন ধরো বাংলা, টোটাল বাংলাকে আমরা তোমার থেকে বাংলা থেকে পরীক্ষা নিব 13টা। কথা বলতে পারছি? তাহলে স্যার আপনার একটা পরীক্ষার সংখ্যা একটু বেড়ে যাবে না? এক পর্যায়ে গিয়ে আমরা সপ্তাহে 2টা করে পরীক্ষা নিব। তার মানে তখন তোমার কাছে সিলেবাসটা ওরকম থাকবে, 3 দিন পর একটা পরীক্ষা, 3 দিনের জন্য একটা সিলেবাস, 3 দিন পর একটা পরীক্ষা, 3 দিনের জন্য একটা সিলেবাস হবে। তাহলে দেখা যাচ্ছে ধরো এক্সাম 1, তাহলে এখানে দেখা যাচ্ছে নির্দিষ্ট সিলেবাস, বাংলা ভাষার প্রাথমিক ইতিহাস, দ্বিতীয় বিভাজন, ব্যাকরণের আলোচ্য বিষয়, ধ্বনি ও বর্ণ, ধ্বনি পরিবর্তন, ঠিক এটার উপর একটা পরীক্ষা। এরকম অনুরূপভাবে দেখো ইংরেজিতে এসে দেখা যাচ্ছে পার্টস অফ স্পিচ, ভার্ব ইন ডিটেইলস, ইউজ অফ কনজাংশন, ডিটারমিনার এন্ড আর্টিকেল, এই চ্যাপ্টার গুলোর উপরে তোমার ইংলিশ 1 পরীক্ষা। এভাবে 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 যেমন ধরো তোমার ম্যাথ এক্সাম 1, এখানে কয়েকটা চ্যাপ্টার একসাথে আছে। দেখো বাস্তব সংখ্যা, সেট, লসাগু গোসাগু, অনুপাত, বয়স, ভগ্নাংশ এবং বর্গমূল এখানে রাখা আছে। এবং এই পরীক্ষাটা হতে হতে তখন প্রায় 1-1.5 মাস চলে যাবে। এর আগে অনেকগুলো ক্লাস হয়ে যাবে, ততদিনে তোমার মধ্যে পড়ার একটা গতি চলে আসবে। এই জন্য এখানে চ্যাপ্টার একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রতিটা কাজ সুপরিকল্পিত, স্টুডেন্টরা কোন লেভেলে গিয়ে কোনটা কিভাবে পারবে। এভাবে তোমাদেরকে এই পরীক্ষাগুলোর মাধ্যমে প্রথমে একবার টোটাল সিলেবাসটাকে ভেঙে ভেঙে শেষ করা হবে। তাহলে এবার আসো আমি তোমাকে সামারি করে দিই, তোমাদের প্রশ্ন থাকলে প্রশ্নও নিব। তাহলে আমরা বাংলা কিভাবে পড়বো এটা আলোচনা করেছি। এবার হচ্ছে তোমার ইংলিশ। ইংলিশে তোমার 3 টাইপের প্রশ্ন আসবে। ইংলিশে প্রশ্ন আসবে প্রথমে স্ট্রাকচার বেসড কোয়েশ্চেন, ইংলিশে প্রশ্ন আসবে তোমার ভোকাবুলারি বেসড কোয়েশ্চেন, ইংলিশে তোমার প্রশ্ন আসবে লিটারেচার বেসড কোয়েশ্চেন। এই 3 টাইপের প্রশ্ন আসবে 25 নাম্বারের জন্য। এবারে এমনও হতে পারে লিটারেচারের প্রশ্ন আগে 2টা আসতো, 3টা আসতো, এবার হয়তো আরেকটু বেশি চলে আসতে পারে। এবং এখানে মনে রাখবা
এখানে স্ট্রাকচার বেসড প্রশ্ন কিন্তু কমপক্ষে 15টা গ্রামার ভিত্তিক প্রশ্ন আসবে। কারণ একটা প্রশ্ন কমন সেন্স দিয়ে বোঝা যায়, একটা প্রশ্নের মধ্যে কখনোই একটানা 15-20টা শব্দ দিবে না। অ্যান্টোনিম সিনোনিম হোক, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হোক, কারেক্ট স্পেলিং হোক। যেমন দেখো এই যে ভোকাবুলারি, ভোকাবুলারিতে কি কি আছে? ভোকাবুলারিতে আছে কি কি? মনে করো অ্যান্টোনিম চাইতে পারে, সিনোনিম চাইতে পারে, কোন একটা ফ্রেজ বা ইডিয়ম একসাথে লিখি, ইডিয়মস থাকতে পারে। দেখো ফরেন ওয়ার্ডস এন্ড ফ্রেজ থাকতে পারে, এখানে এখানে থাকতে পারে কারেক্ট স্পেলিং থাকতে পারে, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকতে পারে, এখানে থাকতে পারে হোমোনিমস থাকতে পারে, এখানে থাকতে পারে অ্যানালজি। তাহলে ভোকাবুলারি মানে তুমি শুধু সিনোনিম মনে করলে হবে না। ভোকাবুলারি মানে শুধু সিনোনিম মনে করলে হবে না। যেমন প্রাইমারিতে আমি একটা কথা বলে দিচ্ছি, প্রাইমারিতে প্রায় সময় হোমোনিমস আসে। হোমোনিমস গুলো কি 49, 48 ডিবিসিএস আসছে। সমুচ্চারিত বিন্যার্থক শব্দ, এলিজিবল, ইলিজিবল, ই দিয়ে একটা আই দিয়ে একটা, কোনটার কি অর্থ এরকম। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ ওয়ার্ডস, এই জায়গা থেকে প্রশ্ন। তাহলে এই জায়গাটার জন্য আমরা একটা শীট দিব, ভোকাবুলারি সুপারব শীট। এই শীটটাতে কি করা হয়েছে জানো? এই শীটটাতে বিশেষ করে সিনোনিম অ্যান্টোনিমের এই জায়গাটার জন্য প্রিভিয়াস 100টা 9 গ্রেডের প্রশ্ন, বাংলাদেশ ব্যাংকের এডি, বিভিন্ন অধিদপ্তর বা মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার এডি প্রশ্ন, বিসিএস প্রশ্ন, বিশেষ করে বিসিএস এবং বাংলাদেশ ব্যাংক এবং 9 গ্রেডের ব্যাংক জব, অর্থাৎ কঠিন যেখানে শব্দ আসে, এরকম 100টা প্রশ্নকে অ্যানালাইসিস করে কিছু কিওয়ার্ড মাস্টার ওয়ার্ড বের করছি। দেখা গেছে ঘুরে ফিরে এই 100টা মাস্টার ওয়ার্ডের বাইরে প্রশ্ন আসে না। এই মাস্টার ওয়ার্ডটা আমরা আমাদের শিটের মধ্যে সিলেবাস হিসাবে, সাজেশন হিসাবে দিয়ে দিয়েছি। ওগুলো শিখলে, এবং তুমি যে তোমাকে যে বিগত বছরের প্রশ্ন পড়ার সময় লিস্ট অফ ওয়ার্ডস লিখতে বলছি একটা খাতায়, ওই জিনিস এবং এই জিনিস মিলিয়ে পড়লে তোমাকে আসমানের উপর থেকে তার শব্দ এনে দিবে না, তুমি শব্দ পাবা। বুঝতে পারছি? এখানে কিছু জিনিস অনেকে বোঝে নাই, আমি জানি। যেমন ফরেন ওয়ার্ডস, ফরেন ওয়ার্ডস হচ্ছে এমন কিছু শব্দ এগুলো পরীক্ষায় আসে, প্রাইমারিতে তো আসেই। যেমন তোমাকে উদাহরণ দিচ্ছি, যেমন ইউরেকা, অ্যাডহক, অ্যাডক, অ্যাডক, এই দেখো চুক্তিভিত্তিক অস্থায়ী, ঠিক না? আমরা লিখি না ইটিসি, ইটিসি, এটসেট্রা। হ্যাঁ, এই ধরনের কতগুলো ফরেন ওয়ার্ডস আছে যেগুলো ইংরেজির জন্য ফরেন। ল্যাটিন শব্দ, ফ্রেঞ্চ ওয়ার্ড, জার্মান ওয়ার্ড, গ্রিক ওয়ার্ড, অন্য ভাষার শব্দ, অ্যারাবিক ওয়ার্ড যেটা ইংলিশে ব্যবহার হচ্ছে, এই টাইপের ওয়ার্ড গুলাকে ফরেন ওয়ার্ডস বলে। এগুলো পরীক্ষায় আসে। তারপরে কারেক্ট স্পেলিং তুমি বুঝো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কেন ভোকাবুলারিতে আনলাম? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গ্রুপ ভার্ব এগুলোতে মুখস্থ করার অংশ, এগুলো যদি তুমি নিয়ম শিক্ষা করতে চাও তাহলে হবে না। হোমোনিমস হচ্ছে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, উচ্চারণ একই কিন্তু অর্থ ভিন্ন। অ্যানালজি ব্যাপারটা আমি আলাদা করে দেখাতে হবে, এটা মূলত প্রাইমারিতে গত বছর নয় 2022 সালের প্রশ্ন আসছে, 20 সাল ভিত্তিক 22 সালের প্রশ্ন। অ্যানালজি, অ্যানালজি হচ্ছে সাদৃশ্যতা নিরূপণ করা। এখানে কঠিন আছে, কারণ শব্দগুলো বিদঘুটে শব্দ, কঠিন শব্দ বা টুলস, উইপন্স টাইপের শব্দ, যেহেতু এই অনেক সময় শব্দগুলোর অর্থ জানা না থাকার কারণে তুমি রিলেশনটা ডিসকভার করা কঠিন হয়। এই জিনিসগুলো মিলে তোমার ভোকাবুলারি। লিটারেচার, লিটারেচারের জন্য আমার 3টা ক্লাস, কোনো শিট লাগবে না, আর 3টা ক্লাস লিখে লিখে করবা। প্রয়োজনে একটা ক্লাস করার পরে রেকর্ডটা আবার দেখবা, ইনাফ, মোর দেন ইনাফ। লিটারেচারের জন্য আমার লেখা একটা বইও আছে। এখন তোমাকে যদি আমি 2 নাম্বার 3 নাম্বারের প্রশ্ন আসবে এটার জন্য আমার বইটা কিনো এটা সাজেস্ট করি, তাহলে এর চেয়ে আমার মতো কমন সেন্স ছাড়া মানুষ পৃথিবী থেকে আর আছে? সুতরাং আমি এই সমস্ত সংস্থা কাজ করতে চাই না। তাহলে লিটারেচার, লিটারেচার, লিটারেচার নিয়ে কিসের, লিটারেচারের জন্য আমরা কি করব? ক্লাসের উপর নির্ভর করব। ভোকাবুলারির জন্য শীট প্লাস ওই যে প্রিভিয়াস কোশ্চেন করার সময় এটা করবা। আর যদি কেউ মনে করো আমাদের সাথে কোর্সে জয়েন করে নাই, অন্য কোথাও অলরেডি কোর্সে জয়েন করে ফেলছো, টাকার কারণে জয়েন করতে পারতেছো না, কিন্তু আজকের ক্লাসটা ফ্রি বলে করতে পারছো, তোমার জন্য পরামর্শ কি? তোমার জন্য পরামর্শ আছে বিগত বছরের প্রশ্নের উপর জোর দিবা বেশি ভোকাবুলারির ক্ষেত্রে। স্ট্রাকচার, স্ট্রাকচারের জন্য, স্ট্রাকচার মানে হচ্ছে মূলত যেহেতু এখানে স্ট্রাকচার বেসড প্রশ্ন বেশি এবং নাম্বার বেড়ে গেছে, এখন 25 নাম্বার হয়ে গেছে 20 নাম্বারের জায়গায় প্রাইমারি নিয়োগে, ইংলিশে যেহেতু 25 হয়ে গেছে, এবং ইংলিশ তো মূলত গেম চেঞ্জার হবে, কারণ ম্যাথ গেম চেঞ্জার হওয়ার মতো ছিল,
এখন ম্যাথ গেম চেঞ্জার হবে না। বিজ্ঞান যেহেতু সিলেবাসে চলে আসছে, দেখা গেছে ম্যাথ 10 বিজ্ঞান 10, 50-50 হয়ে গেছে, তাহলে 10 নাম্বার কিন্তু তোমার জন্য ক্লিয়ার হবে না। 10 নাম্বারে কয়েক নাম্বার তুমি এমনিই পাবা, ম্যাথের উপরে কম প্রিপারেশন নিয়েও তোমার চাকরি পাওয়ার সুযোগ আছে। কিন্তু ইংলিশে 25 নাম্বারে কম নাম্বার পাইলে তুমি কিন্তু প্রতিযোগিতায় আর টিকে থাকতে পারবে না। এই জন্য ইংলিশে গুরুত্ব দিতে হবে। ইংলিশে আমাদের শীট গুলা করবা, ইংলিশে কিন্তু তুমি যেখানেই করো, আমাদের সাথে জয়েন করো বা না করো, অথবা নিজে পড়ো, ইংলিশে কিন্তু আসলে ক্লাস করা দরকার। ইংলিশে তুমি বই পড়ে বই থেকে স্ট্রাকচারটা গুছিয়ে নিবা, এরকমের মধ্যে তো তুমি যদি আমাকে বলো, তাহলে আমি তোমাকে বলবো ক্লিস টুভেল পড়ো এবং নবম দশম শ্রেণীর কোনো একটা বেসিক বই পড়ো। আর যদি নবম দশম শ্রেণীর সহজ লাগে, তাহলে তুমি এইচএসসি লেভেলের কোনো একটা বেসিক বই পড়বা। তবে এটা একটা লম্বা জার্নি। তুমি যদি ইন্টারমিডিয়েট লেভেলের বই পড়ো, তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা করতে হবে আমাদের শীট বা যে কোনো একটা গাইড থেকে। তো এখানে আমার ক্লাসগুলো করলে তুমি যেটা পাবা ওটা হচ্ছে, ইংলিশ তো গ্রামার আমরা এদিকে পড়ে ওদিকে বলে যাই, এদিকে পড়ে ওদিকে বলে যাই। আমার ক্লাসে তুমি যেটা পাবা ওটা হচ্ছে, যেমন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বা ওর সাথে এস বাই এস হয়। তুমি মুখস্থ করছো শুধু, তুমি কি কখনো জিজ্ঞেস করো, তোমার কখনো মাথায় আসে না এস বাই এস কেন হয়? এস কেন দিতে হবে? না দিলে কি সমস্যা? কেন? ওয়াই? ওয়াই প্রশ্নের উত্তর তুমি আমার কাছে পাবা, আমার কাছে পাবা। প্রয়োজনে ইউটিউবে বিসিএস হেল্পলাইন ইউটিউব চ্যানেলে যাও, আমার ক্লাস আছে। হয়তো ফুল ক্লাস কখনো তেমন দেওয়া হয় না, কিন্তু আমাদের অফিসের পোলাপাইন কখনো কখনো কেটে কুটে দেয়। তুমি একটা ক্লাসের 10 মিনিট মনোযোগ দিয়ে শুনে দেখিও, শুনিও না, শুনে আন্দাজে বিচার করিও না। ওয়াই এন্ড হাউ প্রশ্নের উত্তর পাবা এভরি সিঙ্গেল স্টেপে। গ্রামারটা এটা এমন কেন হচ্ছে, কেন কথাটার উত্তর আছে প্রতিটা কথাই। এই জন্য তুমি আমার ক্লাসগুলো দ্য গেম চেঞ্জার ফর ইউর লাইফ। তুমি আবারও বলছি, ক্লাস আছে, তুমি দেখো, সময় নিয়ে দেখিও। 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাসও আছে, হয়তো মাঝখান থেকে কেটে বাদ দিয়েছে, শুরু থেকে বাদ দিয়েছে, শেষ থেকে বাদ দেওয়া হয়েছে। কারণ হচ্ছে ফুল ক্লাস এরকম দেওয়া উচিত না, কারণ যারা টাকা দিয়ে ভর্তি হয় তাদের সাথে এটা বেইমানি হয়। এটা আমার আদেশ, কখনো ফুল ক্লাস দেওয়া হবে না, এদিক ওদিক থেকে দেওয়া হয়। কিন্তু তুমি তো 1 ঘন্টার ক্লাস, যখন ওখানে তো অনেক কিছু আলোচনা আছে, প্রয়োজনে দেখে নিতে পারো। সুতরাং স্ট্রাকচার গুলো নিয়ে কোনো টেনশন নাই। গেল। এবার আসো, বাংলা ইংরেজি নিয়ে বললাম, এবার আসো তোমার জিকে। জিকের মধ্যে প্রথমে আসো বাংলাদেশ। জিকের ক্ষেত্রে পোলাপাইনের বড় সমস্যা হচ্ছে, পোলাপাইন বুঝেই না জিকে জিনিসটা কি। সে মনে করে বাংলাদেশের সাধারণ জ্ঞান মানে হচ্ছে পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ কোনটা, সবচেয়ে শর্ট মানুষ কোনটা, এটা মুখস্থ করা। এগুলো কি সাধারণ জ্ঞান? না। প্রতিযোগিতামূলক পরীক্ষার সাধারণ জ্ঞান বিষয়টার মধ্যে 2টা পার্ট। তুমি যদি একবার সাধারণ জ্ঞান জিনিসটাতে চাওয়া হয় কি, এই মেজাজটা তুমি ধরে ফেলো, বিশ্বাস করো, খুব অল্প কয়েকদিন পড়াশোনা করে সাধারণ জ্ঞানে তুমি করবা বাজিমাত। তাহলে কি, আমি তোমাকে একটু ইঙ্গিত দিচ্ছি। ধরো বিষয়টার নাম বাংলাদেশ, বিষয়টার নাম কি? বাংলাদেশ। তাহলে বাংলাদেশ এটা আমাদের একটা আমাদের আমাদের একটা দেশ না? তাহলে এই যে আমাদের দেশে এখানে একটু একটু বেশি বাঁকা হয়ে গেছে, মানে কেমন যেন গরিব গরিব লাগতেছে, মানচিত্রটার অ্যাকচুয়ালিটি নষ্ট হয়ে গেছে। আচ্ছা, বাংলাদেশ, তো এই দেশটা, এই মানচিত্রটা আমরা পাওয়ার জন্য, এই মানচিত্রটা পাওয়ার জন্য এই বাংলাদেশের একটা ভৌগোলিক পরিচিতি আছে না? তাহলে অবশ্যই অবশ্যই এটার একটা কি আছে, ভৌগোলিক পরিচিতি আছে, জিওগ্রাফি আছে, এটা সম্পর্কে তোমার ধারণা লাগবে। এই মানচিত্রটা পাওয়ার জন্য, এই মানচিত্রটা আসার জন্য এটা এখানে একটা ইতিহাস আছে, ইতিহাসটা সম্পর্কে তোমার বেসিক তথ্যগুলো ক্লিয়ারলি জানা দরকার। এই দেশটা, এই ভূখণ্ডটা পরিচালিত হওয়ার জন্য এখানে একটা কি আছে, সংবিধান আছে। এই সংবিধানটা তুমি ভালোভাবে জানো। মনে করো আমি এখানে বললাম এই রাষ্ট্রটা পরিচালনার জন্য, এই রাষ্ট্রটা পরিচালনার জন্য আমি এখানে এটাকে সরকার ব্যবস্থা না লিখে আমি এটাকে লিখলাম রাষ্ট্র ব্যবস্থা। তাহলে এই রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে তুমি ক্লিয়ারলি জানো, এখানে আইন বিভাগের কাজ কি, এখানে বিচার বিভাগের কাজ কি, এখানে শাসন বিভাগের কাজ কি, তুমি ব্যাপারগুলা ক্লিয়ারলি জানো। আমার এই যে এই দেশ, আমার দেশ, আমার দেশের সম্পদ আছে না, সম্পদ, সম্পদ, মনে করো এখানে আছে, এখানে আছে মনে করো বনজ সম্পদ, এখানে আছে মনে করো শিল্প সম্পদ, এখানে আছে মনে করো খনিজ সম্পদ, এখানে আছে মনে করো মৎস্য সম্পদ। এই যে বিভিন্ন রকম সম্পদের বিষয় আছে, এগুলো সম্পর্কে তোমার বেসিক ধারণাগুলো আছে।
আমার দেশ আমার দেশ আমার দেশের কিছু অর্জন আছে না, অর্জন অর্জন অ্যাচিভমেন্ট আছে না। হামজা বাইসাইকেল কিক যে গোল করছে, ফিফা অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে এই ছবি দিয়ে, হামজা নাম দিয়ে বাংলাদেশ দিয়ে ছবি দিছে, দ্যাটস অলসো অ্যান অ্যাচিভমেন্ট। তাহলে বাংলাদেশের জনগণ, জনসংখ্যা আছে না, বাংলাদেশের জনসংখ্যা আছে না, এখানে কতগুলা মানুষ আছে না, মানুষ আছে না, জনসংখ্যা জনসংখ্যা জনসংখ্যার ভ্যারাইটি সম্পর্কে তুমি জানো, উপজাতি সম্পর্কে জানো, ধর্মীয় সম্পর্কে কত ধরনের জাত আছে ধর্ম সম্পর্কে জানো। এই হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান মানে লম্বা মানুষ কোনটা, বাচ্চা মানুষ কোনটা মুখস্থ করা নয়। বুঝতে পারছি বুঝাতে পারছি বুঝাতে পারছি। এই রাষ্ট্র এই যে বাংলাদেশটা চলার জন্য সংবিধান যেমন আছে, এই দেশের অর্থ ব্যবস্থা আছে না, অর্থ ব্যবস্থা আছে না, অর্থ ব্যবস্থা ফিনান্সিয়াল মেকানিজমটা কিভাবে চলে। বাংলাদেশ ব্যাংক কোনো টাকা জমা নেয় না, কাউরে টাকা দেয় না, আবার সে বলে সবার বাপ। এই যে অর্থ ব্যবস্থাটা কিভাবে চলে, এগুলো সম্পর্কে তুমি জানো। এগুলোই তো সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান মানে তো ওই কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট নিউজ মুখস্থ করা, এই সাম্প্রতিক বইগুলো কিনা, এগুলো সাধারণ জ্ঞান না। তুমি বুঝো না, এই জন্য তুমি প্রশ্ন ধরতে পারো না। তুমি দেখবা প্রত্যেকটা পার্ট থেকে প্রশ্ন করবে, যিনি প্রশ্নকারী ওনাকে তুমি এত বেকুব ভাবিও না। উনি, তুমি মনে করিও না যে উনি এমনি দেখে সামনে বই একটা নিয়ে দেখে থেকে কিছু প্রশ্ন তুলে দেয়, না, মিথ্যা কথা। প্রত্যেকটা প্রশ্নের মধ্যে সেন্স আছে, চিন্তা করে দেয়। উনি এগুলো জানে, তুমি জানো না যে। বুঝতে পারছি। বাংলাদেশ বাংলাদেশ সম্পর্কে জানো। এবার আসো, এবার আসো, মনে করো আন্তর্জাতিক। তো আন্তর্জাতিক মানে তো পৃথিবী, এটা আন্তর্জাতিক মানে কি পৃথিবী। তো এখন কথা হচ্ছে, স্যার আপনি তো আমাকে বোঝালেন বাংলাদেশ সম্পর্কে, তো আমি বুঝলাম এই এই জিনিসগুলো জানবো। পৃথিবী সম্পর্কে, সারা পৃথিবী সম্পর্কে এভাবে যদি জানতে যাই, তাহলে তো আমার তো 80 বছর 100 বছর পড়ালেখা করলেও হবে না। তোমাকে তো আমি বলি না এই সমস্ত বাক্যে কথা কাজ করতে। তোমাকে পৃথিবী সম্পর্কে আন্তর্জাতিক অ্যাফেয়ার্স থেকে কি প্রশ্ন আসে ওটা আগে বুঝে ফেলতে হবে। প্রথমে বুঝতে হবে তোমার যে 25-20 নাম্বারের সাধারণ জ্ঞান, এখানে দেখা যাবে 12 থেকে 15 নাম্বার চলে আসবে বাংলাদেশ, অথবা 10 নাম্বার আসবে, এরকম মনে করলেও কমপক্ষে 12 নাম্বার বাংলাদেশ, বাকি 8 নাম্বার আসবে সাধারণ জ্ঞান। এটা প্রথমে জেনে রাখো। তাহলে সাধারণ জ্ঞানের সিলেবাস ধরি 7 থেকে কত, 7 থেকে কত নাম্বার, 8 নাম্বার। কিসের জন্য? আন্তর্জাতিক অংশের জন্য। আন্তর্জাতিক অংশের জন্য যেমন তুমি বিসিএস দিয়ে অনুমান করতে পারো, বিসিএস এ বাংলাদেশ বিষয়াবলী 30 নাম্বার, আন্তর্জাতিক হচ্ছে 20 নাম্বার। রিটেন আন্তর্জাতিক হচ্ছে 200 নম্বর, বাংলাদেশ হচ্ছে 200 নম্বর, আন্তর্জাতিক হচ্ছে 100 নম্বর। তার মানে আন্তর্জাতিকের নাম্বার নিশ্চিতভাবে 1-2 নম্বর কম থাকবে। এটাই নিয়ম, প্রথম কথা। দ্বিতীয় কথা কি জানো? সাধারণ জ্ঞানে আন্তর্জাতিক বলতে যে বিষয়টা, এই বিষয়টাতে অর্ধেক প্রশ্ন আসবে সাম্প্রতিক। আজকে লিখে রাখো, রেকর্ড থাকবে। এর কথা যদি ব্যতিক্রম হয়, আমার নামে জিডি করে কথা নাই, মামলা দিও। কোনো ব্যতিক্রম হবে না। এখানে যদি তুমি 8টা প্রশ্ন ধরো, এখানে 4টা আসবে সাম্প্রতিক, আর বাকি 4টা আসবে বেসিক থেকে। এই 4টা প্রশ্নের জন্য তুমি যে কোনো দক্ষ টিচারের ক্লাস করবা। এখানে তোমার আন্তর্জাতিকের ক্ষেত্রে মনে করো পৃথিবী, পৃথিবী প্রথমে তোমাকে জানতে হবে বিশ্ব ব্যবস্থা। বিশ্ব ব্যবস্থা সম্পর্কে ধারণা নাও। এই বিশ্বটা, এটার ব্যবস্থা, এটা চলার, এটার ক্ষেত্রে মনে করো পৃথিবী, প্রথমে মনে করো তোমার কনফ্লিক্ট গুলো সম্পর্কে ধারণা রাখো। এখানে তুমি অর্গানাইজেশন গুলো সম্পর্কে ধারণা রাখো। কথা বলছো? এখানে তুমি, এখানে তুমি মনে করো একটা ব্যাপার আছে, এটা হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার সম্পর্কে ধারণা রাখো। এখানে তুমি জিওগ্রাফিক্যালি ডিফারেন্ট, জিওগ্রাফিক্যালি ডিফারেন্ট, জিওগ্রাফিক্যালি ডিফারেন্ট, ভৌগোলিকভাবে ভিন্ন, মালভূমি, আগ্নেয়গিরি। কথা বলছো কিনা? তাহলে চ্যানেল, প্রণালী, সীমারেখা, এগুলো থেকে প্রশ্ন আসে। এগুলো থেকে কেন প্রশ্ন আসে? পৃথিবীটা যে আছে, এই পৃথিবীতে যেগুলো স্বাভাবিক ওগুলো স্বাভাবিক, যেগুলো অস্বাভাবিক ওটাই প্রশ্নে আসবে। তাহলে খেলা শেষ তো, তুমি বুঝছো তো। তুমি এটা বুঝো না বলে তুমি আন্দাজে মুখস্থ করতেছো। তুমি 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 তোমার পড়াশোনার ধরন কি জানো? গানা, গানা আফ্রিকা মহাদেশে অবস্থিত, গানা আফ্রিকা মহাদেশে অবস্থিত, গানা আফ্রিকা মহাদেশে অবস্থিত। দিস ইজ হাউ ইউ ইউজুয়ালি ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম। সময় নষ্ট করো না।
তোমাকে বিশ্ব মানচিত্র সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাগবে। বেরিং প্রণালী কিভাবে পৃথিবীর মানচিত্রের এই কোণায়, বেরিং প্রণালী কিভাবে রাশিয়ার সাথে, এদিকে রাশিয়া এদিকে আমেরিকা হলো। তুমি তোমার চিন্তায় মগজে ঘুরতেছে রাশিয়া এখানে, আমেরিকা ওখানে, কিন্তু রাশিয়ার সাথে আমেরিকা কেমনে গুতাগুতি করে, একজনের সাথে একজন কেমনে লাগানো, তুমি এটা মানচিত্র দেখা ছাড়া মুখস্থ বই পড়ে যদি পড়ো তাহলে তোমার মনে থাকবে না। এই জন্য এখানে প্রথমে আন্তর্জাতিক, তাহলে আমি তোমাকে কি বলছি, এই যে সংঘাতগুলো সম্পর্কে জানো, বিশ্বের সংগঠনগুলো সম্পর্কে জানো, বিশ্ব ব্যবস্থা জানতে গিয়ে এখানে সম্মেলন, জলবায়ু, এগুলো নিয়ে আপডেট গুলো পাবে, এগুলো সাম্প্রতিকের মধ্যে চলে যাবে। তারপরে ব্যালেন্স অফ পাওয়ার নিয়ে, ব্যালেন্স অফ পাওয়ার কথাটা পড়তে গিয়ে তুমি কনফ্লিক্ট অফ কান্ট্রিজ গুলো সম্পর্কে তুমি জেনে যাবা। এখন আগে ছিল ইউনিপোলার কান্ট্রি, এক সময় মাল্টিপোলার ছিল, বাইপোলার ছিল, বাইপোলার। সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা দুইটাই পাওয়ারফুল। এখন 91 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে ইউনিপোলার কান্ট্রি হয়ে গেছে, অর্থাৎ আমেরিকা যা বলে পৃথিবীতে তাই চলে। কিন্তু এখন এসে মাল্টিপোলার হয়ে গেছে। এখন ইরান কয়েকদিন আগে আমেরিকাকে এমন থাপড়াইছে, তাহলে এমন থাপ্পড়টা দিছে, ট্রাম্প বলছে যুদ্ধবিরতি। আসলে পৃথিবীর সবাই কি এটা বুঝে নাই? ইরানের থাবাটা, ইরানের আক্রমণটা, অ্যাটাকটা এত বেশি ভয় আমেরিকা পেয়ে গেছে, তাড়াতাড়ি করে মানুষকে বলতেছে আমরা যুদ্ধবিরতি, ইরানকে আমরা আর মারবো না। ইরানও চুপচাপ কিছু বলতেছে না, কিন্তু আসলে ইরানের আক্রমণটা কঠিন ভয়াবহ ছিল, কাতারে যেটা করছে। তার মানে সে তাকে ছোট চোখে দেখার দরকার নাই, অথবা তার পেছনে রাশিয়া চীন দাঁড়াই গেছে। তাহলে এখন একচ্ছত্র আমেরিকার কথা অনেক জায়গায় পৃথিবীর চলতেছে না, চায়না উঠে গেছে, রাশিয়া উঠে গেছে তাদের, এবং তারা তুর্কি, ইরান, অনেক ক্ষেত্রে পাকিস্তান, অনেক ক্ষেত্রে ইন্ডিয়া, এগুলাকে দিয়ে তারা নাচাচ্ছে। এই যে মাল্টিপোলারাইজ, এই জিনিসগুলো সম্পর্কে তুমি ধারণা রাখা। তারপরে হচ্ছে জিওগ্রাফিক্যালি ডিফারেন্ট, এই যে কথাটা দরকারি কথা, দরকারি কথা। তুমি যা স্বাভাবিক তা পরীক্ষা কখনো আসবে না, যা অস্বাভাবিক তাই পরীক্ষা আসবে। বুঝতে পারছি? তাহলে এবার আসো, তোমার বাকি রইল বিজ্ঞান। কথা শেষ। বিজ্ঞানে কি পড়বা জানো? বিসিএস, 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 প্রিভিয়াস, প্রিভিয়াস কোয়েশ্চেন্স, প্রিভিয়াস কোয়েশ্চেন্স, খাস শেষ। আর কিছু পড়বা না। তাহলে স্যার যদি দুই একটা প্রশ্ন আনকমন আসে জান দিয়ে ফেলবে নাকি? তোমার কি 90 পাওয়ার দরকার আছে? কোনো দরকার নাই, কাম শেষ। আর আমাদের ক্লাসগুলো করবা। কেউ যদি টেক্সট বই পড়তে চাও, নন সায়েন্সের হোক, সায়েন্সের এমসিকিউ গুলো পড়ে মনে থাকছে না, তাহলে তোমার জন্য পরামর্শ হচ্ছে তুমি নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইটা, যেটা কমার্স এবং আর্টস এর স্টুডেন্টরা যে বিজ্ঞান বইটা পড়ে, ওটা একবার পড়ে নিবা। ওখান থেকে লাইট, সাউন্ড, পলিমার, পরিবেশ, যে বেসিক আলোচনাগুলো আছে, একবার যদি রিডিং পড়ো তাহলে তোর এমসিকিউ পড়লে মনে থাকবে, এমসিকিউ পড়লে মনে থাকবে। দ্যাটস অল। আর কোনো কথা নাই। প্রশ্ন করো এবার, প্রশ্ন করো। কোর্স সম্পর্কে তথ্য দিলাম, অনেকে ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত শুনছো, অনেকে পরে জয়েন করছো, অনেকে ক্লাসটা রেকর্ড দেখছো। সবাই কথাগুলো মেনে চলবা। এবং আমি সময় দিয়ে বুঝিয়ে বুঝিয়ে আস্তে ধীরে ক্লাসটা নিলাম। আমি পরিশ্রম করছি, আমরা কোর্স চালাই, কোর্স আমাদের স্টুডেন্ট দরকার, ভর্তি করানোর উদ্দেশ্যটা আমাদের ছিল। এটা একেবারে নিরেট কথা। যদি আমার কোর্স না থাকতো তাহলে আমি এই ব্যাখ্যা কাম করার জন্য আসতাম না, আমি রেস্ট নিতাম, চাকরি বাকরি করে এসে সন্ধ্যায় কষ্ট করতাম না। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা আনমিউট করে আমাকে করতে পারো, নাহলে আমি শেষ করে দিচ্ছি। আশা করি তুমি ভর্তি হও না হও উপকৃত হয়েছো। আর যারা এর মধ্যে কথাগুলো শুনে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছো, তোমরা ওয়েবসাইটে গিয়ে এডমিশনটা কনফার্ম করতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমার ভর্তির জন্য যে তথ্যগুলো দেওয়া থাকবে তথ্যগুলো দাও। পাশাপাশি অফিসের ফোন নাম্বারে ফোন করে বইগুলা কিভাবে, তোমাকে বইটা কিভাবে কুরিয়ারে পাঠাবে তার ঠিকানাটা দিয়ে দাও। অনেকে কুরিয়ারের ঠিকানা দিতে পারো, অথবা আশেপাশে যদি পোস্ট অফিস থাকে তাহলে পোস্ট অফিসে দিয়ে, যেন এই ক্যারিং খরচটা অনেক কম যায়। একদিন পরে যাবে কিন্তু ক্যারিং খরচ অনেক কমে পাওয়া যাবে। এই হচ্ছে কথা। কারো কোনো কোশ্চেন আছে? অনেকক্ষণ দিছি আমি, এতক্ষণ নেওয়ার কথা ছিল না, ক্লাস 1 ঘন্টায় শেষ করার কথা ছিল। আমি নিশ্চিত 1 ঘন্টার চেয়ে বেশি হয়েছে ক্লাস। এখন 9টা, তার মানে অনেক বেশি হয়েছে। 2 ঘন্টা, 7টা থেকে 9টা। বলো, কারো কোনো কোশ্চেন? হেজিটেশনের দরকার নাই তো, তুমি প্রশ্ন করতে পারো তো। কারো কোনো কোশ্চেন নাই? এরকম ক্লাস তো আমি কখনো নিই নাই। স্যার আপনাদের মেইন ইয়েটা কোথায়, যেখানে ক্লাস নেওয়া হচ্ছে, এই লোকেশনটা কোথায় স্যার? আমি বুঝি নাই। চিটং, স্যার চিটং। আপনাদের যেখান থেকে লাইভ করা হচ্ছে এই এটা লোকেশনটা চিটং, কোথায়, মানে যারা এটা অফলাইনে চিটং, ক্লাস চিটং করবে? চকবাজার থেকে।
চিটাগং চকবাজার। ঢাকায় কোনো স্যার ইয়ে নাই আপনাদের? না, আমাদের অফলাইনে ঢাকায় ব্রাঞ্চ নাই, ওই- নীলক্ষেতের ব্রাঞ্চ ছিল, ওটা ওই যে বই মার্কেটের অপোজিটে যেটা পেট্রোল পাম্পের সাথে ছিল, ওই মার্কেটে ওটা ভেঙে ফেলার কারণে আমরা ওটা আর ইয়া করতে পারিনি। এর মধ্যে আমার পোস্টিং, আমি এখানে চিটাগং ট্রান্সফার হওয়ার কারণে আমি ওইদিকে সময় দিতে পারছি না, যেটা ওটাই। আমাদের মোটো বিভিন্ন জায়গায় এমনিতে 13টা শাখা আছে, কক্সবাজারের শাখা আছে, পঞ্চগড় শাখা আছে, নোয়াখালী আছে, চিটাগং খালি শহর আছে, ঠিক আছে, এভাবে বিভিন্ন জায়গায় শাখা আছে। স্যার যদি আরেকবার অনলাইনে পেমেন্টটার বিষয়টা বলতেন তাহলে একটু সুবিধা হতো। অনলাইনে পেমেন্টের বিষয়টা হচ্ছে প্রথমত দুইটা প্রসেস আছে। একটা হচ্ছে এ, আমাদের এই যে ওয়েবসাইটের বিষয়টা আছে, ওয়েবসাইটে এখানে ওয়েবসাইটে ঢোকার পরে এনরোলে ক্লিক করলে অটোমেটিক পেমেন্ট করা যাবে, অথবা ম্যানুয়ালি যদি করতে চান, যেমন কেউ বই সহ জয়েন করতে চাচ্ছেন, তাহলে আপনার কাছে সহজ প্রসেস হচ্ছে এই 01867673721 এই নাম্বারে বিকাশ পেমেন্ট করে দিবেন, যে ফি আসে ওই ফিটা, এরপরে এটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলে বাকিটা অফিস থেকে করে দিবে, আপনার কিছু করা লাগবে না। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিকাশ পেমেন্ট। আর অন্যান্য আরো পেমেন্ট প্রসেস গুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়ে দিবি ইনশাল্লাহ। এটা আসলেই কিন্তু মানে এরকম অফার তো আমরা দিই না, আসলেই আপনার জন্য সুযোগ। বেশি কম টাকায় দেওয়ার কারণে আমরা অনেকগুলা প্রশ্নের সম্মুখীন হচ্ছি, বা আমাদেরকে যেভাবে মূল্যায়ন করার কথা অনেকে আন্ডার ভ্যালু করছে, এটাও স্বীকার হচ্ছি, মেসেজে বিভিন্ন ভাবে গুরুত্ব দিচ্ছে না। এই জন্য পরে আমরা এটা রাখবো না। কোর্সে স্টুডেন্ট যা হয় তা দিয়ে চালানোর এবিলিটি আমাদের আছে। আমাদের অফলাইনে আজকে আপনারা হয়তো লাইভ দেখছেন বা পেজে দেখছেন, হাউসফুল কিভাবে কতগুলো স্টুডেন্ট অফলাইনে ক্লাস করছে, আজকে আমি করাইছি বিকাল 3টা থেকে। এই জন্য আমি বলছি অনলাইনের ওদেরকে সরাসরি কথা বলার জন্য এই অফলাইন অনলাইন আলাদা সেশন দেন। অনলাইনে 7টায় নিব, বিকেলে অফলাইনে নিয়েছি। তো আসলেই একটা গ্রেটেস্ট অপরচুনিটি, একেবারে নামে মাত্র ফ্রিতে এই সুযোগটা দিচ্ছি যেন আমরা আমাদের কোর্সের বিষয়টা আরো ছড়িয়ে দিতে পারি। আশা করবো আপনারা আমাদের সাথে সম্পৃক্ত হয়ে। আমরা আরেকটা ব্যাপার আছে, অনেকেই পড়াই, রেজাল্ট কয়জন দেখাতে পারে? আপনারা আমাদের পেজটা ভিজিট করলে তো দেখতে পারেন আমাদের থেকে কয়জন চাকরি পেয়েছে, ঠিক না? শয়ে শয়ে চাকরি পায় আল্লাহর রহমতে। তাহলে এইখানেই পার্থক্যটা। তো কারো যদি কোনো আর প্রশ্ন না থাকে, আরো কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা বিভিন্ন করতে পারেন, প্রয়োজন আমি আমার নাম্বার দিয়ে রাখছি 01776196273। এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে, আমাকে প্রশ্ন করতে পারেন পড়াশোনা বিষয়ে। আর এমনিতে মানে কোচিং বা অ্যাডমিশন রিলেটেড যে কোনো বিষয় আপনারা এই নাম্বারটাতে যোগাযোগ করবেন। এখানে হচ্ছে কি পরামর্শ এই বিষয়গুলো নিয়ে, আর এখানে হচ্ছে ভর্তি বিষয়, দুইটাতেই হোয়াটসঅ্যাপ আছে। হুম, আমার নাম হচ্ছে এটা পেমেন্ট, আমার নাম আরাফাত চৌধুরী। একেবারে কথা বলার সময় কোনো ধরনের ফর্মালিটি না রেখে ইনফর্মাল ওয়েতে মন থেকে আপনি যেন সঠিক গাইডলাইনটা পান, ওভাবে কথাগুলো বলছি। এখানে যদি কথাবার্তায় কোনো ধরনের অসঙ্গতি, কোনো অমার্জিত শব্দ, আপনার অপছন্দের কোনো কথা ভুলে চলে আসে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার উদ্দেশ্য অনেস্ট ছিল, আমি সম্পূর্ণ অনেস্টি রেখে উদ্দেশ্য ছিল উপকার করা। দ্যাটস অল। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম। স্যার, আমি তো ফাইনালি প্রায় 2.5 মাস ইন্টারেস্ট হচ্ছে। তো এখন পার্টিকুলারটা বাড়ানো হচ্ছে না। তো এখন আমি ওই বিভিন্ন সরকারের চাকরি পরীক্ষা দিচ্ছি। তো এখানে ধরা খাচ্ছে আর কি, ওই পাটিগণ নিয়ে